হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে চ্যাপ্টারটা পড়বো আমরা অতি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে নার্ভাস সিস্টেম, যেটাকে বাংলায় বলা হয় স্নায়ুতন্ত্র। আজকে আমাদের ক্লাস নাম্বার 18 এবং পার্ট নাম্বার হচ্ছে 1। ঠিক আছে, দেখো এখনও পর্যন্ত আমরা অনেকগুলো চ্যাপ্টার অলরেডি পড়ে ফেলেছি। যারা এখনও পর্যন্ত দেখোনি ভিডিওগুলো, আমি প্লেলিস্ট বানিয়ে রেখেছি, তোমরা যাতে পরপর সমস্ত ভিডিও পেয়ে যাও। তো একটা স্টেপ বাই স্টেপ পড়বে, তাহলে কিন্তু তোমরা জিনিসগুলো অতি সহজে বুঝতে পারবে। ঠিক আছে, তো আজকের চ্যাপ্টারটা কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তাই প্রত্যেকটা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। একদম প্রথম থেকে শুনবে জিনিসগুলো, কোথাও স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না, একটার সাথে একটা রিলেট আছে সম্পূর্ণ। ঠিক আছে, আর আমি যতদূর সম্ভব আজকে প্রতিদিনই আমি অনেক পিকচার লাগা, অনেক ছবি দিই, যাতে তোমরা জিনিসগুলোকে বুঝতে পারো। কিন্তু আজকে আমি এক্সট্রা কিছু ছবি রেখেছি, প্রত্যেকটা পার্টেই ছবি রেখেছি বলতে পারো, যাতে তোমরা এক একটা জিনিসকে মানে ভিজুয়ালাইজ করতে পারো, মানে আমাদের কোথায় কি যাচ্ছে, কীভাবে হচ্ছে, কী জিনিসগুলো হচ্ছে, যাতে যেভাবে ভিজুয়ালাইজ করতে পারো, তো সেইভাবে প্রত্যেকটা আমি জিনিসকে সাজিয়েছি। আর বিশ্বাস করো, আজকের এটা সাজাতে মানে তৈরি করতে না অনেক বেশি টাইম লেগে গেছে আমাদের। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, একটা জিনিস তোমরা বুঝবে আগে, আমরা যা কিছু এখনও পর্যন্ত পড়েছি, আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়েছি, আমরা এক্সক্রিটরি সিস্টেম পড়েছি, আমরা রেসপিরেটরি সিস্টেম পড়েছি, তো যাই পড়ে থাকি না কেন, একটা জিনিস ভাবো, আমাদের কোথাও না কোথাও আমরা সিস্টেম বলতে বুঝি যে অনেকগুলো অর্গান, অনেকগুলো অঙ্গ যখন একসঙ্গে মিলে কাজ করছে, কোনো একটা কাজকে পুরোপুরি সম্পাদিত করছে, পুরোপুরি মানে সেই কাজটাকে কমপ্লিট করছে, সেই পুরো অর্গানগুলো মিলে যে সিস্টেমটা বানাচ্ছে, সেইটাকে আমরা সাধারণত সেই সিস্টেম বলি। ডাইজেস্টিভ সিস্টেম হলো ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি হলো রেসপিরেটরি সিস্টেম। কিন্তু এই যে কাজগুলো চলছে, যেমন ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে আমাদের বিভিন্ন গ্ল্যান্ড থেকে বিভিন্ন রকম উৎসেচক বেরোচ্ছে, এবং উৎসেচকগুলো কী করছে, সে খাবারগুলোকে পাচিত করতে সাহায্য করছে। আমাদের রেসপিরেটরি সিস্টেমে আমরা দেখেছি যে আমাদের হার্ট কন্টিনিউ চলছে, পাম্প করছে এবং শরীরে পুরো রক্ত ছড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে কোথাও না কোথাও কিছুর মাধ্যমে একটা সমন্বয় সাধন করা দরকার আছে, একটা কোঅর্ডিনেশনের দরকার আছে, কোঅর্ডিনেশনের দরকার আছে। তো এই কোঅর্ডিনেশনটা করে কে, প্রশ্ন এটাই। সাপোজ ধরো ধরো তোমার একটা হাত আছে, ধরো এটা হাত, ঠিক আছে, মেনে নাও এটা হাত। হাতের মধ্যে সাপোজ বলছি কোনো একটা মশা বসলো, কি বসলো না, কোনো মস্কিউটো বসেছে তোমার হাতে। কি করবে, সঙ্গে সঙ্গে মশাটাকে মারবে, নাহলে তাড়িয়ে দেবে, নাহলে বুঝতে পারবে যে আমার হাতে মস্কিউটো বসেছে। ধরো তোমার হাতটা কোনো কারণে কী করতে নেবে, একটা আগুনের সামনে ধরা হলো, আগুনের সামনে নিয়ে যাওয়া হলো, কী করবে, সঙ্গে সঙ্গে হাতটাকে কী করবে, সঙ্গে সঙ্গে সরিয়ে নেবে, সেই জায়গা থেকে মুভ করে নেবে। বা তোমার হাতের মধ্যে ধরো একটা পিন ফোটানো হলো, কী করবে, সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে তোমরা মুভ করবে, হাত থেকে সরিয়ে দেবে। কেন? কারণ আমাদের বডিতে, আমাদের বডির মধ্যে কোথাও আমরা কি চাই না যে কোনো রকম কোনো ভেতরে যে অর্গান আছে, সেই অর্গানে কোনো রকমভাবে ড্যামেজ হোক। তো সেই জন্য কী করি, আমরা সেই জায়গাটা থেকে সরে আসি। এর মানে আমি বলতে চাইছি যে আমাদের পরিবেশের যে কোনো উদ্দীপনায় সাড়া আমরা দিই, আমাদেরকে সাড়া দেওয়াটা দরকার যে কোনো উদ্দীপনায়। এবার তোমরা বলবে স্যার এটা তো আমাদের মধ্যে প্রাণ আছে, তাই মনে রাখো এই পৃথিবীতে প্রাণ আছে এরকম কোনো জিনিস পরিবেশের উদ্দীপনায় সাড়া না দিয়ে সে থাকতে পারবে না। দিস দ্য রুলস অফ ইউনিভার্স, এটা হবেই। যদি কোনো বস্তু পরিবেশের উদ্দীপনায় সে সাড়া দিচ্ছে না, তার মানে জানতে হবে সে কি, সে ডেড, সে মৃত অবস্থায় আছে। ঠিক আছে, অনেক সময় আমাদের অজান্তে আমরা সবসময় যে ঐচ্ছিকভাবে করি, ইচ্ছাভাবে করি, তা কিন্তু নয়। আমাদের যে হার্টবিট, আমাদের যে হার্ট কন্টিনিউ কাজ করছে, এটা কি আমরা চাইলে বন্ধ করতে পারবো? আমাদের যে গ্ল্যান্ড থেকে আমাদের লালারস নিঃসরণ হচ্ছে, এটা কি আমরা বন্ধ করতে পারবো? আগে মন দিয়ে শুনবে, আমরা প্রথমেই ব্রেন চলে গেলাম, ব্রেনের ভাগ পড়ে নিলাম, এটা পড়ার ধরন নয় কিন্তু। ঠিক আছে, তো আমি বলেছি তোমাদের একটাই কথা, যে এখানে ক্লাস ফলো করবে, তোমাদের কিছু ফলো করবে, নতুন এনসিআরটি এসেছে না পুরনো এনসিআরটি আছে না কি ক্লাস আছে, কিছু ফলো করার প্রয়োজন নেই। জাস্ট আমি যেগুলো বলবো চুপচাপ শুনে যাও, যা নোট দেবো সেগুলো পড়ে যাও, এনাফ ইজ এনাফ, এর বাইরে কিছু যাবে না। ঠিক আছে, তো আমি তোমাদের বলতে চাইছি যে আমাদের সবসময় আমাদের ইচ্ছা অনুযায়ী বা আমাদের ঐচ্ছিকভাবে সব কিছু হয় না। আমাদের লালা গ্রন্থি থেকে লালা নিঃসরণ হয়, আমাদের অনৈচ্ছিকভাবে হয়। আমাদের যে হার্ট চলছে অনৈচ্ছিকভাবে হয়। দেখবে সাপোজ একটা ধরো বাস আসছে, একটা কি আসছে না বাস আসছে, বাসের সামনে তুমি ধরো সাপোজ দাঁড়িয়ে আছো, কোনো কারণে দাঁড়িয়ে পড়লে, হঠাৎ যদি বাসটা তোমার সামনে চলে আসে, তোমার অজান্তেই তুমি কি করবে, এখান থেকে লাফ দিয়ে চলে আসবে সাইডে। ঠিক, দেখবে ইঁদুর যে আছে না, শুধুমাত্র মানুষের ক্ষেত্রে নয়, কুকুর, বেড়াল, ছাগল, ইঁদুর প্রত্যেকের ক্ষেত্রে ঘটে। ধরো কোনো একটা বিড়াল যদি ইঁদুরকে দেখে, কি করবে, সে ইঁদুরটা পিছনে দৌড়াবে। এটা কি, এটা হচ্ছে পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া। এবার সাপোজ ধরো তোমরা রোদে দাঁড়িয়ে আছো, কন্টিনিউ রোদে দাঁড়িয়ে আছো। একটা টাইমের পর কি মনে হবে যে না, এত রোদ লাগছে, আমাদেরকে ছাওয়া জায়গায় যাওয়া প্রয়োজন, তোমরা গাছের ছাওয়ায় যাবে, নাহলে ঘরে আসবে, নাহলে এসিতে বসবে, কিছু কিছু একটা করবে।
তো সেটা কি করছে না, পরিবেশের উদ্দীপনায় তোমরা সাড়া দিচ্ছ, বোঝা গেল। আর এটা শুধুমাত্র যে মানে ম্যামেলসদের ক্ষেত্রে ঘটে তা নয়, আমি বললাম যে পৃথিবীতে যত প্রাণ আছে, যার মধ্যেই প্রাণ আছে তার মধ্যেই ঘটবে। স্যার প্ল্যান্টের মধ্যে ঘটবে, উদ্ভিদের মধ্যে ঘটবে, অবশ্যই ঘটবে। দেখবে প্ল্যান্ট কি করে একটা টাইমে মেনলি শরৎকালে, শীত পড়ার আগে কি করে না, গাছের যত পাতা আছে না সমস্ত পাতা ঝরিয়ে দেয়, পত্রমোচন করে, পুরো গাছের পাতা ঝরিয়ে দেয়। এর পিছনে কারণ কি? এর পিছনে দেখো, আমাদের প্রকৃতিতে না আমাদের যা কিছু সৃষ্টি হয়েছে কোনো না কোনো কারণে সৃষ্টি হয়েছে, বেকার বেকার কোনো কিছু সৃষ্টি হয়নি। এর পিছনে কিছুটা লজিক আছে। দেখো প্রকৃতি আমাদের যত প্ল্যান্ট আছে তার আগে পাতা ঝরিয়ে দেয়। এর কারণ কি? কারণ এর পরে কিন্তু আমাদের কী কাল আসছে, এটা উইন্টার, শীতকাল আসবে। তো শীতকালে আগে পাতাগুলো ঝরে যায়, তার কারণ হচ্ছে শীতকালে যে মাটি থেকে উদ্ভিদ যে জলটা শোষণ করে না, সেই জলটা প্রচণ্ড ঠান্ডা থাকে। এর পিছনে মেনলি দুটো কারণ আছে পাতা ঝরাবার পিছনে। আমি প্রথম কারণ যদি বলি, এর কারণ হচ্ছে জল সংরক্ষণ, মানে ওয়াটার কনজারভেশন। মানে অ্যাকচুয়ালি কী হয়, গাছের পাতার মধ্যে কি থাকে না, ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে কী বলে? স্টোমাটা বলে। তো এই ছিদ্রগুলো দিয়ে কি করে গাছ না, বাষ্পমোচন করে, গাছের যে অতিরিক্ত জল আছে সেই জলটাকে এর মাধ্যমে বার করে দেয়। এবারে অ্যাকচুয়ালি কী হয়, শীতকালে মাটি থেকে জল পাওয়া এমনিই কঠিন, ঠিক আছে? তো কি করতে হবে না, শরীরে তো উদ্ভিদকে জলটা বজায় রাখতে হবে। এবার যদি প্রচুর পরিমাণে পাতা থাকে, একটা উদ্ভিদের মধ্যে যদি প্রচুর পরিমাণে পাতা থাকে, কি হবে, প্রত্যেকটা পাতা দিয়ে বাষ্পমোচন হবে, প্রত্যেকটা পাতা থেকে জল বেরোবে। তো উদ্ভিদ কি চায়, তার জলটাকে সংরক্ষণ করতে। সেই জন্য কী করে, ম্যাক্সিমাম পাতা উদ্ভিদ তার থেকে ছড়িয়ে ফেলে দেয়। তার ফলে কি হয় না, উদ্ভিদের শরীরের মধ্যে জলটা সংরক্ষিত থাকে। পাতা ভালো করে বোঝো, পাতা এক্সট্রা থাকা মানে এক্সট্রা বাষ্পমোচন হবে, এক্সট্রা শরীর থেকে জল বেরিয়ে যাবে। তো এমনি যে টাইমে জল পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে, সেই টাইমে যদি এক্সট্রা জল বেরিয়ে যায় তাহলে উদ্ভিদ তো নেতিয়ে পড়বে, উদ্ভিদ তো মরে যাবে। তো সেই জন্য কী করে, ওই পাতা ঝরিয়ে ফেলে যাতে তার জলটাকে সংরক্ষণ করতে পারে, কনজারভেশন করতে পারে। আরেকটা কারণ আছে উদ্ভিদের পাতা ঝরানো, 2 নম্বর কারণ হচ্ছে সে এনার্জিটাকে সেভিং করে। দেখো শীতকালে সূর্যের আলোর পাওয়ার তো খুবই কম থাকে, আর আলো যদি না পায় তাহলে উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারবে কি পারবে না? না, পারবে না। তো শীতকালে সূর্যের আলো অত্যধিক কম থাকায় বা পাওয়ার খুবই কম থাকার জন্য সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস প্রক্রিয়া কী হয়, ব্যাহত হয়, খুবই কম মাত্রায় হয়। তার ফলে কি হয়, যদি একটা পাতা যদি এক্সট্রা থাকে তার ফলে কি হবে, মানে সেখানে তো শক্তির প্রয়োজন হবে না। যত বেশি উদ্ভিদটা বড় থাকবে, যত বেশি পাতা থাকবে, যত বেশি যা কিছু থাকবে, উদ্ভিদের সেখানে তো শক্তি তো দিতে হবে না, সেখানে খাবার প্রয়োজন হবে। সালোক সংশ্লেষের ফলে যে খাবার উৎপন্ন হয়, আর এটা কল্পনা করো না, একটা গাছে ধরো প্রচুর পরিমাণে পাতা আছে, প্রচুর, আর একটা গাছে ধরো পাতা নেই। তো কোন জায়গাতে শক্তি বেশি খরচা হবে না, যেখানে পাতা আছে। কারণ এতগুলো পাতা আছে তো প্রত্যেকটা পাতার মধ্যে তো খাদ্য মানে থাকতে হবে, খাদ্য তো দিতে হবে, নাহলে বাঁচবে কীভাবে? তো সালোক সংশ্লেষের প্রক্রিয়া শীতকালে এমনি পাওয়ার, মানে যেহেতু সূর্যের পাওয়ার কম থাকে, আলোর পাওয়ার কম থাকে, সালোক সংশ্লেষ কম হয়, তো শক্তি কম থাকে। তো সেই জন্য কী হয়, পাতা ঝরিয়ে ফেলে। তার ফলে কী হবে, যেটুকু খাবার উৎপন্ন করবে সেইটুকু ডিস্ট্রিবিউশন কম করতে হবে, ভাগ কম করতে হবে। তো কি করতে পারে না, শক্তিটাকে সঞ্চয় করতে পারে। তো এটাও এক প্রকার কি, আমি কি বলতে চাইছি, এটাও এক প্রকার হচ্ছে পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া, ঠিক আছে? তারপরে দেখো, একটা ছোট বীজ তুমি ধরো মাটির ভেতরে পুঁতলে, ছোট বীজ পুঁতলে, সেই বীজটা কী হবে, আস্তে 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 মাটি ভেদ করে আস্তে 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 গাছে পরিণত হবে, বৃক্ষে পরিণত হবে। তো এটাও কি পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া? তো আমি বলতে চাইছি, আমাদের যা কিছু ঘটনা ঘটে, যা কিছু হয়, আমরা সব কিছু কী করি, পরিবেশের উদ্দীপনায় সাড়া দিই, ঠিক আছে? আমি আরও 2-1টা এক্সাম্পল বলছি যেগুলো পরীক্ষাতে আসার মতন। দেখো, যেমন দেখবে কি হয় না, হিউম্যানদের শরীরে কি হয় না, ঘাম হয়। ঘাম হওয়ার ফলে কি হয় না, অটোমেটিক তুমি ধরো রোদে দাঁড়িয়ে আছো, রোদে আছো কি বাইরে আছো, যেখানে গরম আছে সেখানে কি হয় না, আমাদের ঘাম হয়, সোয়েট হয়। এই সোয়েটিংয়ের ফলে কি হয় না, দেখো ধরো এটা তোমার হাত, ঠিক আছে, এটা তোমার হাত ধরো, এই হাতের মধ্যে কি এলো না, সোয়েটের সৃষ্টি হলো, ঘামের সৃষ্টি হলো। এই ঘাম থাকার ফলে কি হবে, এর মধ্যে ধরো লাইট পড়ছে, সূর্যের রশ্মি পড়ছে, এর ফলে এটা কি হবে, বাষ্পীভবন হবে। বাষ্পীভবন হওয়ার ফলে কি হবে, এই জায়গাটা একটা ঠান্ডা ফিল হবে। তার মানে গরম, আমাদের যে ঘাম হয়, ঘাম হওয়ার ফলে কি হয়, আমাদের বডি ঠান্ডা থাকে। যেটা তুমি অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও দেখতে পাবে, কুকুরদের ক্ষেত্রে দেখবে জিভ বার করে হাঁপায়, ঠিক আছে? তো এই জিনিসটা কেন হয় না, আমরা পরিবেশের উদ্দীপনাতে আমরা সাড়া দিচ্ছি, এটা একটা উদাহরণ।
সেকেন্ড উদাহরণ হিসেবে মানতে পারো যে আমাদের দেখবে যখন আমরা রোদের মধ্যে বের হয়ে আমাদের চোখের মধ্যে না, যখন আই পড়াবো তখন বুঝতে পারবে, আমাদের চোখের মধ্যে না একটা জিনিস থাকে যেটা পিউপল বলা হয়। পিউপল, PUPILS, পিউপলস বলা হয়। পিউপলসটা কী হয় না, যার মধ্যে দিয়ে আমাদের রশ্মি এন্টার হয়, মানে ভেতরে প্রবেশ করে, যার ফলে আমরা দেখতে পাই, যার ফলে আমরা আলো প্রবেশ করে, যার ফলে আমরা দেখতে পাই। দেখবে আমরা যখনই সূর্যের আলোর মধ্যে হঠাৎ, যখন একটা অন্ধকার জায়গায় আছো বা কোনো সিনেমা হল আছো অন্ধকার জায়গায়, তো হঠাৎ করে তুমি রোদে বেরিয়ে গেলে কী হবে না, দেখবে চোখগুলো ছোট হয়ে যায়। কেন ছোট হয়ে যায়? কারণ আমাদের বাইরে দেখার জন্য এত পরিমাণ আলো পিউপল দিয়ে ঢোকার প্রয়োজনই নেই। সেই সময় কি হয়, পিউপলটা কি হয়ে যায় না, ছোট হয়ে যায়, সিকুড়ে যায়, সংকোচন হয়ে যায়, ছোট হয়ে যায়, যে এত আলো এন্টার করার প্রয়োজনই নেই, আমাদের অল্প আলো এন্টার করলে আমরা দেখতে পাবো, তো সেই জন্য ছোট হয়ে যায়। আবার দেখবে কোনো দিনের বেলা, পুরো দুপুরের বেলা রোদ দিয়ে তুমি বাইরে আছো, হঠাৎ একটা তুমি ঘরে প্রবেশ করলে, বেশি জানলা দরজা নেই, অন্ধকার ঘরে প্রবেশ করলে কি হবে না, সব অন্ধকার দেখবে, বা নর্মাল ঘরে প্রবেশ করলেও অন্ধকার দেখি। তার কারণ কি, আমাদের পিউপল তখন ছোট অবস্থায় আছে, মানে এটার ভেতর দিয়ে যে রশ্মিটা যাচ্ছে খুবই অল্প পরিমাণে যাচ্ছে, যার ফলে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আস্তে 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 কী হবে না, অন্ধকার ঘরটার সাথে আমাদের পিপল কী করবে, অ্যাডজাস্ট করে নেবে, তখন পিপল আস্তে 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 বড় হয়ে যাবে। তার ফলে কী হবে, বেশি রশ্মি এটার ভেতর দিয়ে প্রবেশ করবে, বেশি রশ্মি প্রবেশ করবে, তার ফলে আমরা কি আস্তে আস্তে অন্ধকার ঘরেও দেখতে পাই, ঠিক আছে, বা নর্মাল ঘরেও দেখতে পাই। তো এই জিনিসটা কেন হচ্ছে, পিউপলের ছোট হওয়া, বড় হওয়া, সংকোচন হওয়া, প্রসারণ কেন হচ্ছে না, আমরা পরিবেশের উত্তেজনায় সাড়া দিচ্ছি, ঠিক আছে। এটা হিউম্যানদের ক্ষেত্রে। আর প্ল্যান্টের ক্ষেত্রে আমি তোমাদের বললাম যে শরৎকাল এলে পরে দেখবে মানে আস্তে আস্তে পাতা ঝরিয়ে ফেলে। তারপরে দেখবে সূর্যমুখী ফুল, যেটাকে আমরা সানফ্লাওয়ার বলি। সানফ্লাওয়ার কী হয় না, যখনই সূর্য ওঠে দেখবে সূর্যের দিকে মুখ করে ফুটে ওঠে। হ্যাঁ, কারণ কি, এরা ম্যাক্সিমাম যাতে ফটোসিনথেসিস করতে পারে, যাতে ম্যাক্সিমাম সালোক সংশ্লেষ করতে পারে, ঠিক আছে। তো সবই পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া। আর এই যে পরিবেশের উদ্দীপনায় সাড়া দিচ্ছে, এই যে কোঅর্ডিনেশন করছে, এই জিনিসটাই আমাদের এখানে পড়তে হবে, যেটার নাম হচ্ছে কি, নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। পয়েন্ট করো। চলো আজকে শুরু করা যাক নার্ভাস সিস্টেম। মনে রাখবে একদম ডাইরেক্ট পয়েন্টে আসছি আমি। আমাদের যে নার্ভাস সিস্টেম না, মেনলি দুটো ভাগে বিভক্ত। স্যার মেনলি দুটো ভাগে বিভক্ত, কী বিভক্ত? আমরা সবসময় নার্ভাস সিস্টেম মানে একটা জানি ব্রেন 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 ব্রেন, অ্যাকচুয়ালি তা নয়। আমাদের নার্ভাস সিস্টেম মেনলি দুটো ভাগে বিভক্ত। এক হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। স্যার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাকে বলবো? মনে রাখবে এই ছবিটা তোমরা লক্ষ্য করতে পারছো, এই ছবিটার মধ্যে দেখো দুটো জিনিস রয়েছে, দেখো দুটো জিনিস তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে ব্রেন, এটা কি দেখতে পাচ্ছ, ব্রেন দেখতে পাচ্ছ। মস্তিষ্ক, কি দেখতে পাচ্ছি আমরা, মস্তিষ্ক। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, অন্য কালার দিয়ে দেখায়, আরেকটা অন্য কালার। আমি আজকে না সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রেখেছি, তোমরা অনেকে বারবার হোয়াইট ব্যাকগ্রাউন্ড করছিলেন, আমি হোয়াইট রেখেছি। তো তোমরা আজকে পড়ে বলবে যে কোনটা বেস্ট, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে তোমরা পড়ে বেস্ট পাচ্ছ না হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তোমার যে ব্যাকগ্রাউন্ডটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তো এটা তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি সেটা দিয়ে কন্টিনিউ করবো, ঠিক আছে। আমি হোয়াইটটা ইচ্ছা করে রেখেছি আজকে, যাতে তোমরা এটা তো ফিল করতে পারো। দেখো আমি যদি এইটা পয়েন্ট আউট করি, দেখতে পাচ্ছ আশা করি, এই জিনিসটার নাম হচ্ছে কি, স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড, যেটাকে বাংলায় বলা হয় কি, সুষুম্না কাণ্ড। এবার অনেক স্টুডেন্ট আছে যারা গুলিয়ে ফেলবে যে মেরুদণ্ড আর স্পাইনাল কর্ড এই দুটো একই জিনিস। অ্যাকচুয়ালি তা নয়। দেখো বুঝবে, আমি ওই ব্যাপারটাই পরে আসছি। আগে আমি বলতে চাইছি যে আমাদের যে মানব স্নায়ুতন্ত্র দুটো অংশে বিভক্ত, সেই দুটো অংশ আমি তোমায় দেখাতে চাই। একটা দেখতে পাচ্ছ, একটা রয়েছে ব্রেন, আর ব্রেনকে কেন্দ্র করে এখানে আরেকটা জিনিস নেমে এসছে। তো এটা হচ্ছে ব্রেন, আর এটা বললাম স্পাইনাল কর্ড, ঠিক আছে স্যার, নো ইস্যু। এবার আরেকটা জিনিস লক্ষ্য করো, এই ব্রেন থেকে না ছোট 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 সূক্ষ্ম শাখা প্রশাখার মতো না কিছু জিনিস বের হয়েছে, ঠিক সেরকমই এই স্পাইনাল কর্ড থেকেও আমাদের দুপাশে ছোট 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 অসংখ্য 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 কী বের হয়েছে না, ছোট 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 কিছু জিনিস বের হয়েছে। কী জিনিস আমরা জানি না, অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয় নার্ভ। কি বলা হয়? নার্ভস বলা হয়, নার্ভস। যেটা আমাদের, দেখো আমাদের ব্রেন থেকে, ধরো এটা আমাদের ব্রেন থেকে যদি কোনো কিছু বের হয়, যদি কোনো কিছু নার্ভ বের হয়, এমনটা নয় যে তোমার ডান হাত কোনো কিছু সিগন্যাল পাচ্ছে, ধরো এটা রাইট হ্যান্ড সিগন্যাল পাচ্ছে, তো তোমার কি লেফট হ্যান্ড সিগন্যাল পাবে না? না, কখনোই হতে পারে না। রাইট হ্যান্ড পেলে লেফট হ্যান্ডও পাবে, আমাদের শরীরের দুই অংশতেই পাবে। ধরো তোমার ডান দিকের পাটা পাচ্ছে, তো বাঁ দিকের পা সিগন্যাল পাবে না? অবশ্যই পাবে। তো সেই জন্য আমাদের স্পাইনাল কর্ড হোক
বা ব্রেন হোক, যখনই নার্ভ বের হয় এই দু পাশ থেকে সমান আকারে বেরোয়, জোড়াতে বেরোয়, জোড়াতে। এই দিকে একটা বেরোবে তো এই দিকে একটা বেরোবে, এদিকে একটা বেরোবে তো এদিকে একটা বেরোবে। আরে বোঝাতে পারছি? রাফভাবে বোঝাচ্ছি একটু, কিন্তু যাতে তোমরা বুঝতে পারো জিনিসটা। তো এগুলোকে বলা হয় নার্ভ। তো ব্রেন থেকে যেগুলো আমাদের বের হয় সেগুলোকে আমরা কি বলি? ক্রেনিয়াল নার্ভ। ব্রেন থেকে যেগুলো বের হয় সেগুলোকে কি বলি আমরা? ক্রেনিয়াল নার্ভ। আর যেগুলো আমাদের স্পাইনাল কর্ড থেকে বের হয় সেগুলোকে আমরা কি বলি? স্পাইনাল নার্ভস। সিম্পল। এখনো পর্যন্ত না বোঝার মতন কিছু জিনিস আমি কি বলেছি? কিছুই বলিনি। আমি জাস্ট দুটো জিনিসকে আমি ভাগ করেছি। আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ড। ব্রেন আর স্পাইনাল কর্ড এই দুটো জিনিস আছে আমাদের। আমরা যদি নার্ভাস সিস্টেমটাকে ভাগ করি, চলো আমি মুছে দিচ্ছি এটা, তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভালো করে। আমি যদি নার্ভাস সিস্টেমটাকে ভাগ করি দুভাগে, একদিকে আমাদের কি পড়ছে? ব্রেন পড়ছে, ব্রেন পড়ছে, ব্রেন পড়ছে, আর এদিকে স্পাইনাল কর্ড পড়ছে। ঠিক আছে? তাহলে এই যে ব্রেন আর স্পাইনাল কর্ড এই দুটো মিলে তৈরি হয় আমাদের সিএনএস, যেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। বাংলায় বলা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কিছু লিখতে হবে না, সব নোট আছে, দেখিয়ে দেবো আমি, কোনো টেনশন নেই। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এর মধ্যে দুটো পার্ট পড়ছে। কি কি পার্ট পড়ছে বললাম? একটা পড়ছে ব্রেন আর একটা পড়ছে স্পাইনাল কর্ড। ক্লিয়ার? আরেক দিকে একটা পার্ট পড়ছে, সেটাকে বলা হয় পিএনএস। এটা সিএনএস আর পিএনএস দুভাগে ভাগ। পিএনএস হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম কি না? ব্রেন থেকে যে সমস্ত নার্ভগুলো বেরোচ্ছে, ব্রেন থেকে যে সমস্ত নার্ভ বেরোচ্ছে তাদেরকে আমি কী নাম দিলাম? একটা দিলাম ক্রেনিয়াল নার্ভ। আর যেগুলো স্পাইনাল কর্ড থেকে বেরোচ্ছে সেগুলো দিলাম আমি স্পাইনাল নার্ভ। আবার রিপিট করছি, চলো নেক্সট স্লাইডে তোমাদের যেটা আছে সেটা দেখিয়ে তোমাদের রিপিট করি, তাহলে তো একদম মাথায় ঢুকে যাবে। চলো নেক্সট স্লাইড দেখো। দেখো এখানে দেখো, আরে यार ছবিটা চলে গেল তো, চলো কোনো ব্যাপার না, বুঝতে পারলেই হচ্ছে। মানব স্নায়ুতন্ত্র প্রধানত দুটো অংশ নিয়ে গঠিত। দুটো অংশ নিয়ে গঠিত। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, দেখো দুটো ভাগ কী আছে, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস, এখানে মুখস্থ হয়ে যাবে তোমাদের, জাস্ট একবার রিভিশন দিলেই কাজ হয়ে যাবে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুটো ভাগে বিভক্ত, একটা মস্তিষ্ক আর একটা সুষুম্না কাণ্ড, যেটাকে আমরা স্পাইনাল কর্ড বলছি। আর একটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে করোটি স্নায়ু, যেটা বললাম তোমাদের ব্রেন থেকে যে সমস্ত নার্ভগুলো বেরোচ্ছে সেটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। আর একটা হচ্ছে সুষুম্না কাণ্ড থেকে যেগুলো বেরোচ্ছে, সুষুম্না কাণ্ড থেকে, সেগুলোকে আমরা কি বলছি? স্পাইনাল নার্ভ। তাহলে একটা হচ্ছে করোটি স্নায়ু আর একটা হচ্ছে সুষুম্না স্নায়ু। বলো বোঝা গেল কিনা? আরে বোঝা গেল কি গেল না? তাহলে মেনলি মানব স্নায়ুতন্ত্রের দুটো অংশ আমরা বুঝতে পারলাম। চলো এবার আমরা মানব মস্তিষ্ক সম্পর্কে, আচ্ছা একটা জিনিস তোমাদের বলি, যেটা বলছিলাম, চলো আমি নেক্সট স্লাইডে আলোচনা করছি। নেক্সট স্লাইড দেখো। বিশ্বাস করো আজকে পড়ে যদি মজা না আসে না, আমাকে জাস্ট বলবে, সেই মজা আসবে। দেখো আমি স্পাইনাল কর্ড তো পড়াবোই, কিন্তু তোমাদের মনে আগে আগে একটা ভুল ভাঙিয়ে দিই। অনেকে ভাবে যে এই যে স্পাইনাল কর্ড আছে না, এটা ভাবে যে এটাই মেরুদণ্ড। অ্যাকচুয়ালি তা নয়। আমি যখন স্কেলেটাল সিস্টেম পড়াবো, স্কেলেটাল সিস্টেমে তোমাদের পড়তেই হবে, কারণ ক্লাস 9-এর এনসিইআরটিতে অ্যাড হয়ে গেছে। তো আমি দেখবে যখন পড়াবো স্কেলেটাল সিস্টেম, আমি দেখবে যে পিঠের দিকে না এরকম না হাড়ের একটা সারিবদ্ধ থাকে, এরকম হাড্ডি সারিবদ্ধ থাকে। ঠিক এর ভেতর দিয়ে একটা কর্ড আসে, কেন এর ভেতরে থাকে? দেখবে আমরা যখন কোনো কিছু পার্সেল করি না, খুবই গুরুত্বপূর্ণ কোনো জিনিস, দেখবে বাইরে না একটা শক্ত আবরণ থাকে, একটা কাঠের কোনো কিছু বানানো হয় বা কিছু জিনিস বানানো হয় যাতে ভেতরে সব জিনিসটা নষ্ট না হয়। হ্যাঁ, তো সেই জন্য আমাদের স্পাইনাল কর্ডটা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। সেই জন্য বাইরের একটা কভার থাকে, যেটাকে আমরা মেরুদণ্ড বলি না। আমি ছবি আছে তোমাদের দেখাবো, দেখবে ঠিক এর ভেতরে থাকে স্পাইনাল কর্ড। তো মাথার মধ্যে এটা রাখবে না যে মেরুদণ্ড আর সুষুম্না কাণ্ড একই ব্যাপার। হ্যাঁ, স্পাইনাল কর্ড আলাদা, মেরুদণ্ড আলাদা। স্পাইনাল কর্ডটা ঠিক এর ভেতরে থাকে। ঠিক আছে? চলো আমরা মানব মস্তিষ্ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট পড়ে নেব। যেমন হচ্ছে মানব মস্তিষ্কে যদি আমি কথা বলি, এর ওয়েট দেখো। একটা জিনিস পরীক্ষাতে কোশ্চেন আসে যে ওয়েট কি আছে না আছে, তখন তোমরা না গুলি ফেলো যে স্যার ছেলেদের চেয়েছে নাকি মেয়েদের মস্তিষ্কের ওয়েট চেয়েছে, না বাচ্চাদের চেয়েছে, না কি চেয়েছে। এখানে ক্লিয়ার করে দিচ্ছি। যদি বলা হয় মেল, আমি কিসের কথা বলছি না, ওয়েটের কথা বলছি, ওজনের কথা বলছি। যদি বলে মেল, ছেলেদের ক্ষেত্রে কথা বলে, তাহলে মনে রাখবে 1350 থেকে ওই 1400 গ্রামের মধ্যে থাকবে। ঠিক আছে? 1400 গ্রামের মধ্যে থাকবে। ঠিক আছে স্যার, নো ইস্যু। যদি বলে ফিমেলের কথা, মনে রাখবে ফিমেলদের ক্ষেত্রে ওই 1200 থেকে 1250 গ্রামের মধ্যে থাকবে।
এবার কেউ এখানে কিন্তু ভাববে না যে স্যার মেলের ওয়েট মাথার বেশি সেই জন্য ছেলেরা বেশি বুদ্ধিমান হয়, আর মেয়েদের ওয়েট কম মাথা সেই জন্য কম বুদ্ধিমান হয়, এটা কিন্তু একদমই নয়। তো যারা ভাবছো দেখবে যে পাশের তোমার যে ফ্রেন্ড আছে সে সিলেকশন নিয়ে গেছে, সে ফিমেল হয়, তুমি সিলেকশন পাবে না, এরকম ব্যাপার নয়। অ্যাকচুয়ালি কী হয়, ফিমেলদের যে বডি থাকে না, ফিমেলদের যে বডি ওয়েট থাকে না, যদি মেলদের কম্পারিজন করতে হয় তাহলে দেখবে যে সবেরই কিছু না কিছু ওয়েট কম, লিভারের ওয়েট কম, কিডনির ওয়েট কম, এটার ওয়েট কম, ওটার ওয়েট কম, হার্টের সাইজ। তো কি হয় না, ওয়েটের রেসপেক্টে এই আমাদের ব্রেনের ওয়েটটা হয়, ঠিক আছে? তো যাতে বডির ভারসাম্য ঠিকঠাক থাকে, একটু পরেই পড়বে কেন ভারসাম্যের কথা বলছি, কেন ব্রেনের ওয়েটের সাথে ভারসাম্য বলছি না বলছি, সব দেখবে আজকে। তো এই ভারসাম্য যাতে ঠিক থাকে, বাকি বডি ওয়েটের সাথে যাতে ম্যাচ করে, সেই জন্য এই ফিমেলদের ব্রেনের ওয়েট অল্প হয়, মানে মেলদের তুলনায় কম হয়, ঠিক আছে? তো এটা আমাদের ইস্যু নয়, আমাদের জানতে হবে ডেটা। মেলদের হচ্ছে 1350 থেকে 1400, আর ফিমেলদের হচ্ছে 1200 থেকে 1250। যদি কোনো নবজাতক শিশুর কথা বলে, জন্মগ্রহণ করেছে, নবজাতক শিশুর কথা বলে, তাহলে মনে রাখবে 350 থেকে ওই 400 গ্রামের মধ্যে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার আমাদের যদি ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেয়, কোশ্চেন আছে দেখাবো, যখন আমরা নেক্সট ডে পিওয়াইকিউ করবো তখন দেখতে পারবে যে আমাদের মস্তিষ্কের ওয়েট কত। তোমরা এই দুটো ওয়েটকে না মাথায় রাখো, এই দুটো ওয়েটকে। নবজাতক শিশু ছেড়ে দাও, নবজাতক যদি জিজ্ঞাসা করতে হয় ডাইরেক্ট জিজ্ঞাসা করবে নবজাতক, কিন্তু এমনি নর্মাল যদি জিজ্ঞাসা করে যে ব্রেনের ওয়েট কত, তখন তোমরা এই দুটোকে ফলো করবে, এই দুটোর মোটামুটি অ্যাভারেজ দেখবে যে 1300 থেকে 1400 ভেতরে কিছু বলছে কিনা, ঠিক আছে? তোমাদের কি হবে, অ্যাভারেজ কি বললাম, 1200 থেকে 1400 এর ভেতরে অপশন পাবে, এবং যে কোশ্চেনটা আছে তার মধ্যে তোমরা এরকম অপশনই পাবে, 1200 থেকে 1400। বোঝা গেল? আবার বলছি, যদি তোমরা মাথার ওয়েট, ব্রেনের ওয়েট জানতে চাই, তোমাদের যে 4টে অপশন দেবে না, 4টে অপশনের মধ্যে গ্যাপিং দেখতে পাবে, যেখানে দেখবে 1200 থেকে 1400-র মধ্যে আছে সেটা তোমরা ক্লিক করবে। বোঝা গেল? আচ্ছা, আর একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই। আমি যে প্রথমে নার্ভাস সিস্টেমের কথা বললাম না, আমি তোমাদের বললাম যে আমাদের বডিতে মানে আমি হিউম্যান বডির কথা বলছি, যে কোঅর্ডিনেশন, পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া, এইটা এইটা সম্পূর্ণ দায়িত্ব কার না, নার্ভাস সিস্টেমের কাজ। মনে রাখবে, শুধুমাত্র নার্ভাস সিস্টেমের কাজ কিন্তু নয়, যে এই একাই দায়িত্ব, এ তো করবেই, আরেকজন দায়িত্ব পালন করে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, মানে অন্তঃক্ষরা গ্রন্থি। এন্ডোক্রাইন সিস্টেম, যেটা থেকে কি বের হয় না, হরমোন রিলিজ হয়, হরমোন, ঠিক আছে? তো আমরা এন্ডোক্রাইন সিস্টেম তো অবশ্যই পড়বো এরপরে। আজকে যেটা পড়ছি সেটা নার্ভাস সিস্টেম। তো আমার বলতে ওখানে ভুল হয়েছিল, জাস্ট আমি মাথায় এলো বলে দিলাম যে আমাদের দুটো জিনিসই কিন্তু বডিতে কোঅর্ডিনেশন করে, সমন্বয় সাধন করে। এই নার্ভাস সিস্টেমও করে, এন্ডোক্রাইন সিস্টেমও করে, ঠিক আছে? তো আমরা নার্ভাস সিস্টেম আজকে পড়ছি, নেক্সট দিন আমরা এন্ডোক্রাইন সিস্টেম পড়বো। আর প্ল্যান্টের ক্ষেত্রে কি কে করে, প্ল্যান্টের ক্ষেত্রে হরমোন করে, প্ল্যান্ট হরমোন এই কোঅর্ডিনেশনটা করে, ঠিক আছে? চলো নেক্সট স্লাইড দেখো। আচ্ছা, যেটা পড়লাম সেটা এখানে আছে, একবার দেখে নেবে তোমরা। গড় মানব পুরুষের কত, মহিলার কত, নবজাতক শিশুর কত। আচ্ছা, এটা বলতে ভুলে গেছি, দেহের মোট ওজনের তুলনায় মস্তিষ্কের ওজন 2%। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এসেছে, টেকনিশিয়ানে এসেছে, হ্যাঁ, মাথায় রাখবে। মোট যে ওজন আছে আমাদের বডি ওয়েট থাকে, তার 2% হচ্ছে এই মস্তিষ্কের ওজন থাকে, ওকে? আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জিনিস ভুলে গেলাম বলতে, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা ব্রেন পড়ছি, অ্যাকচুয়ালি ব্রেন থাকে কোথায় দেখো। অ্যাকচুয়ালি ব্রেন থাকে না ইনসাইড দ্য স্কাল, খোপড়ির ভেতরে। ক্রেনিয়াম আমরা পড়বো, তো স্কালের ভেতরে দেখবে আমাদের ব্রেনটা না, মানে অত্যধিক কোমল একটা জিনিস, অত্যধিক গুরুত্বপূর্ণ এবং অত্যধিক সফট একটা জিনিস। তো সেই জিনিসটাকে আমাদের যে কোনো একটা জিনিস, আমাদের দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই পুরো এনভায়রনমেন্ট না, পুরো ইউনিভার্স না, এনভায়রনমেন্ট পুরো আমাদের এমনভাবে তৈরি করেছে, যে জিনিসগুলো আমাদের অত্যধিক কোমল এবং অত্যধিক গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলোকে কোথাও না কোথাও একটা কেজের ভেতরে, একটা খাঁচার ভেতরে রেখেছে, যাতে বাইরের আঘাত কোনোভাবেই আঘাত করতে না পারে। যেমন আমাদের হার্ট একটা পেশি, তো খুব গুরুত্বপূর্ণ, সবসময় পাম্পিং করছে, তো এটা গুরুত্বপূর্ণ। সেই জন্য এটাকে কিসে রেখেছে না, রিব কেজের ভেতরে, বুকের খাঁচা আছে তার ভেতরে। মানে তুমি যদি পড়েও যাও, পড়ে তোমার বুকের রিড ভেঙে যেতে পারে, কিন্তু তোমার ওখানে আঘাত লাগবে না। হ্যাঁ, ভাইব্রেশনের ফলে, আঘাতের ফলে কিছু হতে পারে, কিন্তু ডাইরেক্ট মানে এটা নয় যে পড়ে গেলে তোমার হার্ট একদম ছিদ্রবিদ্রি হয়ে গেলে, এরকম কিছু হবে না, কারণ কি রিব কেজের ভেতরে থাকে। ঠিক সেই রকমই আমাদের ব্রেন অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেই জন্য এই কিসের ভেতরে থাকে না, স্কালের ভেতরে থাকে। স্কাল দেখবে মাথায় হাত দিলে একটা শক্ত জিনিস লাগে না, ক্রেনিয়াম। তো যখন আমি পড়াবো তোমাদের স্কেলেটাল সিস্টেম, তখন আরও ভালো বুঝতে পারবে।
তো খোপড়ির ভেতরে থাকে ওটা, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর এই যে হিউম্যান ব্রেন নিয়ে যারা পড়ে তাদেরকে বলে নিউরোলজি বলা হয়। হ্যাঁ, নিউরোলজি বাংলাতে লিখে দিয়ে নিউরোলজি বলা হয়, মাথায় রাখবে। আচ্ছা, আরও কিছু দু একটা ফ্যাক্ট আমি বলে রাখি তোমাদের, ইম্পর্টেন্ট ফ্যাক্ট। দেখো, আমরা শরীরে, ভালো করে বোঝো, আমরা শরীরের মধ্যে আমরা প্রোটিন নিই, ফ্যাট নিই, কার্বোহাইড্রেট নিই, সবই নিই। তো অ্যাকচুয়ালি কী হয়, কেন নিই? কারণ আমাদের শরীর যাতে এনার্জি পায়। এনার্জি কী করে পায় না, আমরা পড়েছিলাম রেসপিরেটরি সিস্টেমে যে আমাদের যে সেল আছে, আমাদের যে অর্গানগুলো আছে, অর্গানগুলো যে সেল দিয়ে তৈরি, সেই সেলের মধ্যে কি হয় না, শক্তি উৎপন্ন হয়। তার জন্য কি দরকার না, গ্লুকোজ দরকার। তো আমাদের শরীরের মধ্যে যে আমরা ফ্যাট গ্রহণ করি না, মনে রাখবে 60% ব্রেন একাই এটাকে কনজিউম করে। মানে আমাদের ব্রেনের 60% ফ্যাট দিয়ে তৈরি। আমাদের ব্রেনের 60% কী দিয়ে তৈরি না, ফ্যাট দিয়ে তৈরি, ঠিক আছে। আমরা যে অক্সিজেন গ্রহণ করি, পুরো বডিতে অক্সিজেন প্রয়োজন, প্রত্যেকটা সেলে অক্সিজেন প্রয়োজন, কিন্তু ব্রেন কি করে 20% একা নিয়ে নেয়, যে ভাই আমি এত কাজ করছি, আমি একটা এত গুরুত্বপূর্ণ পার্ট, তোদের পুরো সিস্টেমটাকে আমি বানিয়ে রেখেছি, পুরো সমন্বয় সাধন করে রেখেছি, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কে চিমটি কাটছে, কোথায় মশা বসছে, কোথায় আগুনে পুড়ছে, কোথায় কি হচ্ছে। তো আমার অক্সিজেন বেশি দরকার, তো 20% অক্সিজেনও একাই গ্রহণ করে নেয়, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নেক্সট আমরা পড়বো কি, মেনিনজেস। দেখো বোঝো, আমাদের ধরো এটা হচ্ছে ব্রেন, ঠিক আছে, এটা হচ্ছে ব্রেন। এই ব্রেনটা কিসের মধ্যে থাকে বললাম, এই ব্রেনটা কিসের মধ্যে আবদ্ধ থাকে না, স্কালের মধ্যে থাকে। স্কাল স্কাল স্কাল, খোপড়ি, স্কাল, এর মধ্যে থাকে, ঠিক আছে। তো এটা চারিপাশে না, আমি যত ছবি আনলে ততটা নয়, আরও ছোট হবে এটা। তো এর চারিপাশে না একটা না পর্দা থাকে, এটা চারিপাশে না, এই ব্রেনের চারিপাশে একটা পর্দা থাকে, 3টে স্তর বিশিষ্ট পর্দা, ঠিক আছে। একটা মেমব্রেন থাকে, কি থাকে, একটা পর্দা থাকে। এই পর্দাটাকে বলা হয় মেনিনজেস। কি বলা হয়, মেনিনজেস। মনে রাখবে, মনে রাখবে, এই পর্দাটা মেনলি তিনটে স্তর থাকে। 3টে স্তর কি কি, একটা থাকে, আমি লিখছি না, লেখা আছে বলে, একটা থাকে ডুরা ম্যাটার, 2 নাম্বার হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, আর 3 নাম্বার হচ্ছে পিয়া ম্যাটার। এই 3টে থাকে। সব থেকে যদি বাইরের বলা হয়, সব থেকে বাইরেরটা কি থাকে, সব থেকে বাইরে থাকে ডুরা ম্যাটার। এবার তোমরা আমাকে একটা কথা বলো, আমি এটা না একটু শর্ট করে দিই, নাহলে ছবিটা বোঝানো যাবে না। তোমরা অ্যান্সার দেবে আমাকে, ওয়েট 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 ওয়েট, হচ্ছে না। ঠিক, এটা ধরো মেনিনজেস, ঠিক আছে, এটা ধরো মেনিনজেস। পরীক্ষায় কোশ্চেন এসছে তাই বোঝাচ্ছি। এবার যদি বলা হয় তোমাদেরকে, যে চলো 3টে পার্ট আছে মেনিনজিসের, একটা বললাম ডুরামিটার, একটা অ্যারাকনয়েড মিটার, একটা পিয়ামিটার। এবার তোমরা বলো যে আমার এই 3টে স্তরের মধ্যে কোন স্তরটা এই যে স্কাল আছে এর সাথে অ্যাটাচ থাকবে, মানে এই যে শক্ত হাড্ডিটা আছে না, করোটির হাড় যেটাকে বলা হয়, হাড়ের সঙ্গে অ্যাটাচ থাকবে। এই হাড়ের সঙ্গে অ্যাটাচ থাকবে কোন পার্টটা, স্যার সব থেকে বাইরের পার্টটা, মেনিনজেসের সব থেকে বাইরের পার্টটা কি, ডুরামিটার। আর ঠিক মিডিলে থাকে অ্যারাকনয়েড মিটার, ঠিক আছে। আর 3 নাম্বার একদম ভেতরের দিকে থাকে, ভেতরের দিকে ব্রেনের সঙ্গে অ্যাটাচ থাকে কি, পিয়া মিটার, ঠিক আছে। চলো যেগুলো বললাম একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড যে পর্দার আবরণ দ্বারা আবৃত থাকে সেটাকে বলা হয় মেনিনজেস বলা হয়। এটি মূলত কেন্দ্রীয়, এই সুষুম্নাকাণ্ড ছেড়ে দাও, এসব দেখতে হবে না, মস্তিষ্ক বোঝো। মূল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক কিসের জন্য রক্ষা করে, যান্ত্রিক আঘাত এবং সংক্রমণ থেকে রক্ষা করে। আমি বললাম না ব্রেন খুব গুরুত্বপূর্ণ, তাই ব্রেনের চারিপাশে থাকে মেনিনজেসের চারিপাশে থাকে কি স্কাল আমাদের, ঠিক আছে। মেনিনজেসের বিভিন্ন স্তর আছে, মেনলি 3টে স্তর, একটা ডুরামিটার, অ্যারাকনয়েড মিটার, পিয়ামিটার। দেখো ইংলিশ বাংলা দুটো নামই লিখে দিয়েছি, যেটা ইচ্ছা পড়তে পারো। আমি বলবো ইংলিশ বাংলা দুটো জেনে রাখো। ডুরামিটার সব থেকে বাইরে, তারপরে মাঝে থাকে অ্যারাকনয়েড, তারপরে থাকে পিয়ামিটার। আমি কি বললাম, করোটির হাড়ের সাথে, কোশ্চেন যদি দেয় করোটির হাড়ের সাথে, স্কালের সাথে কোন পার্টটা থাকে, সব থেকে বাইরের পার্টটা, সেটা হচ্ছে ডুরামিটার। তারপরে থাকে মাঝখানের স্তরটা হচ্ছে অ্যারাকনয়েড মিটার। আর তারপরে যদি বলে ব্রেনের সঙ্গে অ্যাটাচ থাকে, মস্তিষ্কের গায়ের সঙ্গে লেগে থাকে, ব্রেনের সঙ্গে অ্যাটাচ থাকে কোনটা, এবং যার মধ্যে রক্তবাহ সমৃদ্ধ, রক্তের যে নালী থাকে, বিভিন্ন নলিকা থাকে, সেগুলো অ্যাটাচ থাকে কার সাথে না, পিয়ামিটার, কারণ এটা সব থেকে ভেতরের স্তর, আর এই পার্টটাই ব্রেনের সঙ্গে অ্যাটাচ থাকে। বোঝা গেল, ছবির মাধ্যমে তোমাদের দেখিয়েছি। চলো নেক্সট দেখো,
এবার তোমরা বলবে স্যার যেটা পড়লাম একটু ছবির মাধ্যমে যদি দেখা যায় আরও ভালো হবে। দেখো তোমাদের জন্য ছবিও রেখেছি আমি, দেখো কত সুন্দর ছবি আছে। ডুরামেটার, অ্যারাকনয়েড, পিয়ামেটার। এই বাইরেটা হচ্ছে, দেখো বাইরের পার্টটা হচ্ছে ডুরামেটার, তারপরে মিডিলটা হচ্ছে অ্যারাকনয়েড, তারপরটা হচ্ছে ভেতরেরটা পিয়ামেটার। দেখো ব্রেনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, ঠিক আছে। এগুলো মুছে দিচ্ছি, পরে তোমরা ছবিটা ভালো ফিল করতে পারবে। এরপর আমরা পড়ব যে হিউম্যান ব্রেনকে, মানব মস্তিষ্ককে কী কী ভাগে ভাগ করা যায় সেটা দেখব আমরা। কি পড়বো আমরা? হিউম্যান ব্রেন ডিভিশন। মেনলি হিউম্যান ব্রেনকে না 3 ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? না 3 ভাগে। একটাকে বলা হয় অগ্রমস্তিষ্ক। কি বলা হয়? অগ্রমস্তিষ্ক। অগ্রমস্তিষ্কের ইংরেজি নাম হচ্ছে ফোর ব্রেন। তারপর আছে আমাদের মধ্য মস্তিষ্ক, তারপর আছে আমরা কি হিন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্ক, ঠিক আছে। তো 3টে ভাগ আমরা দেখে নিই, এখানে বেশি না কথা বলে। দেখো এই 3টে ভাগ আছে, শারীরবৃত্তি অ্যানাটমি অনুযায়ী 3টি ভাগে ভাগ করা যায়: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, ফোর ব্রেন, মিড ব্রেন, হিন্ড ব্রেন। আর এই যে জিনিসগুলো আছে না, এগুলো কিছু বৈজ্ঞানিক নামও আছে, বৈজ্ঞানিক নামগুলো জেনে রাখবে, পরীক্ষায় দিতেই পারে। অগ্র মস্তিষ্ককে বলে প্রোসেনসেফেলন, মধ্যকে বলে মেসেনসেফেলন, আর পশ্চাৎকে বলে রম্বেনসেফেলন, ঠিক আছে। এই 3টে বৈজ্ঞানিক নাম কিন্তু মনে রাখবে, ঠিক আছে। চলো এবার দেখো, আমাদের 3টে ভাগ আমাদের হয়ে গেল, অগ্র, মধ্য, পশ্চাৎ। এবার আমরা এক একটা পার্টকে পড়বো। প্রথমে আমরা পড়বো কোনটা? অগ্র মস্তিষ্ক, কারণ এগুলোরও ভাগ আছে। অগ্র মস্তিষ্কের ভাগ আছে, পশ্চাৎ মস্তিষ্কের ভাগ আছে, তাদের ডিটেলস আছে। তো এক একটা পার্টকে কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রথমে আমাদের হিউম্যান ব্রেন, প্রথমে আমাদের কি হিউম্যান ব্রেন। এই ব্রেন থেকে 3টে পার্ট গেল, একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক ফোর ব্রেন, একটা গেল মধ্য মস্তিষ্ক মিড ব্রেন, একটা গেল হিন্ড ব্রেন পশ্চাৎ মস্তিষ্ক। এবার এটার ভাগ আছে, এটার ভাগ আছে, এটার ভাগ আছে, এই ভাগগুলোকে ভালো করে বুঝবে। কিন্তু ভাগে যাওয়ার আগে আমরা অগ্র মস্তিষ্ক ডিটেলস পড়বো, অগ্র মস্তিষ্কের ভাগ পড়বো। তার আগে আমরা দেখব যে এই যে 3টে ভাগ করলাম, এই 3টে ভাগের মধ্যে কে বড় কে ছোট। স্যার ছোট বড় দেখতে গেলে তো আমাদেরকে ছবি দেখতে হবে, ছবি না দেখলে কি করে বুঝবো? চলো তোমাদের আমি ছবি দেখাচ্ছি, তোমরা নিজের অ্যান্সার দেবে। চলো বলো, দেখে বলো কে ছোট কে বড়। এটা হচ্ছে আমাদের ফোর ব্রেন, এটা হচ্ছে মিড ব্রেন, এটা হচ্ছে হিন্ড ব্রেন। বলো ব্লু কালারের যে পার্টটা, দেখো সব থেকে বড় পার্ট কি দেখতে পাচ্ছ? স্যার সব থেকে বড় পার্ট তো এই পার্টটা, এই পার্টটা সব থেকে বড়। তো এই পার্টটা কি ব্রেন আমাদের? এই পার্টটা কি ব্রেন? ফোর ব্রেন। তাহলে মনে রাখবে ফোর ব্রেন, অগ্র মস্তিষ্ক সব থেকে বড়। স্যার তারপরে কোনটা? এই যে গ্রিন কালারের যেটা দেখতে পাচ্ছ এটা সব থেকে বড়, নাকি এই যে ব্লু কালারে দেখতে পাচ্ছ এটা সব থেকে বড়? স্যার ব্লু কালার যেটা দেখতে পাচ্ছি সেটা সব থেকে বড়। সেটা কি লেখা আছে? হিন্ড ব্রেন। হিন্ড ব্রেন মানে কি? হিন্ড ব্রেন মানে কি বলো? পশ্চাৎ মস্তিষ্ক, হিন্ড ব্রেন। আর তারপরে হচ্ছে মিড ব্রেন, ঠিক আছে। যে মিডিলে থাকে সে সবসময় দু সাইড থেকে প্রেশারাইজ থাকে, যে মিডিলে থাকে না সে প্রেশারাইজ থাকে দুদিক থেকে। দেখবে কোনো বাড়িরও দেখবে কোনো যদি থাকে মিডিলে, যদি কোনো ভাই থাকে বা থাকে, সে দেখবে সব দিক থেকে কিন্তু মার খাবে, সব দিক থেকে মার খাবে, ঠিক আছে। যে ছোট থাকবে সে চলো লাডলা, সে ভালোবাসা পাবে, সব ঠিক আছে। যে বড় পাবে সে সম্মান পাবে, ঠিক আছে। কিন্তু মিডিলে যে থাকবে না সে কেস খাবে। তো এইভাবে মনে রাখতে পারো যে মিড ব্রেন যে হবে সে সব থেকে ছোট, সে সব থেকে ছোট। তো এই ছবিটা তোমরা ভালো করে মনে রাখবে, সেজন্য কালারাইজ করে পুরো নিয়ে এসেছি একদম। ব্লুটা দেখতে পাচ্ছ সব থেকে বড় যে পার্টটা সেটা ফোর ব্রেন, সব তার থেকে একটু ছোট হিন্ড ব্রেন, তার থেকে ছোট হচ্ছে মিড ব্রেন। ক্লিয়ার? এবার আমরা দেখব যে এই ফোর ব্রেন যে এত বড় সাইজ, অগ্র মস্তিষ্কের যে এত বড় সাইজ, এর ভাগ কী কী আছে, কী কী ভাগ হয়। চলো আচ্ছা, এই ছবিটা না তোমাদের ক্লাস 11 না 10-এ আছে, আমি জাস্ট আছে, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এনসিআরটির ফটো সব বাংলায় আছে বলে নিয়ে এসেছি, ঠিক আছে। এই যে অগ্র মস্তিষ্ক দেখতে পাচ্ছ, ঠিক আছে, অগ্র মস্তিষ্ক আছে, পশ্চাৎ মস্তিষ্ক আছে, মধ্য মস্তিষ্ক আছে। যদি এটা এখন দেখো না বুঝতে পারবে না, হাইপোথ্যালামাস চলে এসছে, পিটুইটারি গ্রন্থি চলে এসছে, পন্স মেডুলা এসব চলে এসছে, তো বুঝতে পারবে না। মোটামুটি দেখে রাখো, আমি ছবিটা আবার তোমাদের দেখাবো যখন বাকি পার্টগুলো পড়িয়ে দেবো, তখন দেখবে ভালো লাগবে তোমাদের, ঠিক আছে। এখন এইটুকু দেখো, শুধু অগ্র মস্তিষ্ক দেখো, মধ্য মস্তিষ্ক দেখো, পশ্চাৎ মস্তিষ্ক দেখো, এই 3টে পার্ট দেখো, এখন বুঝতে পারছো। চলো নেক্সট স্লাইড দেখো, তোমাদেরকে আমি ভাগ করে দেখাচ্ছি কি কি ভাগ আছে। দেখো প্রথমে আমি যদি অগ্র মস্তিষ্কের ভাগ বলি, ফোর ব্রেনের ভাগ বলি, দেখো কত সুন্দর ছক করে নিয়ে এসেছি। দেখো পড়তে মজা আসছে কিনা অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে আমাকে। দেখো এখানে মেন ডিভিশন, প্রধান বিভাগ, এখানে মেন পার্টসগুলো কী কী আছে না আছে। দেখো মানে একটা সুন্দর জিনিস তোমাদের ফিল করতে পারবে ভালো, ঠিক আছে। ছবির সাথে এগুলো যদি পাও ফিল করতে পারো, পড়তে মজা আসবে। এমনিও তো এনসিআরটি বই দেখে পড়তে, কিন্তু এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ সাজাতে মানে, ঠিক আছে, ভালো লাগবে তোমাদের। দেখো অগ্র মস্তিষ্কে যদি কথা বলি আমি, 3টে ভাগে ভাগ করা যায় অগ্র মস্তিষ্ককে। একটা হচ্ছে এক মিনিট জাস্ট, একটা ভাগ হচ্ছে সেরিব্রাম। কি? সেরিব্রাম। 2 নম্বর ভাগ হচ্ছে থ্যালামাস। এখানে আমি তোমাদের পুরো কমপ্লিট করে দিচ্ছি। দেখো
অগ্রমস্তিষ্ক বা প্রত্যেকটা ভাগ, সেরিব্রাম, থ্যালামাস, একটা হচ্ছে হাইপোথ্যালামাস। কোনোদিন ভুলবে না, জাস্ট এই পার্টটাকে, এই স্লাইডটাকে ভালো করে দেখবে একটু। হাইপোথ্যালামাস কি বললাম, অগ্রমস্তিষ্কের 3টে ভাগ, সেরিব্রাম, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এটা কিন্তু সেরিব্রাম, মনে রাখবে, ভালো কথা, মানে ভালো করে বলে দিচ্ছি শুনে নাও, এটা সেরিব্রাম, নট সেরিবেলাম। সেরিবেলাম কিন্তু পশ্চাৎ মস্তিষ্কের ভাগ, মধ্য মস্তিষ্কের কোনো ভাগ কিন্তু আমাদের এনসিআরটি দেয়নি, সেই জন্য মধ্য মস্তিষ্ক নিয়ে বেশি কিছু মাথা ঘামাবো না আমরা, ঠিক আছে। এবার আমরা আসছি পশ্চাৎ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্কের ভাগ হয় কিন্তু আমাদের নেই, সেই জন্য আমরা পড়বো না। এখানে এক্সট্রা দিমাগ লাগিও না, ওই জন্য সিলেকশনের প্রবলেম হয়ে যায়। যেটুকু তোমাদের পড়া দরকার আছে সেইটুকুই পড়বে, যেটুকু নেই সেটুকু পড়বো না। আমরা পিএইচডি করতে আসিনি, আমরা এক্সামে সিলেকশন নিতে এসেছি, তার সঙ্গে কিছু নলেজ গ্যাদার করতে এসেছি, এটা মাথায় রাখো। পশ্চাৎ মস্তিষ্কের 3টে ভাগ, এটা সেরিব্রাম গেল, তো এটা সেরিবেলাম, সেরিবেলাম মনে থাকবে। তারপর আছে পন্স, তারপর আছে মেডুলা, কোনো সময়তে মেডুলা অবলঙ্গটাও লেখা থাকে। তাহলে অগ্র মস্তিষ্কের 3টে ভাগ, আমার সাথে রিপিট করো, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। পশ্চাৎ মস্তিষ্কের 3টে ভাগ, সেরিবেলাম, পন্স আর মেডুলা। এই যেটা বললাম সেটা একবার তোমাদের ছক আকারে দেখিয়ে দিই। দেখো দেখো, ইংরেজি বাংলা দুটোই লেখা আছে তোমাদের। অগ্র মস্তিষ্ক 3টে ভাগ, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কের কোনো কিছু নেই। পশ্চাৎ মস্তিষ্কের 3টে ভাগ আছে, সেরিবেলাম, এটা সেরিব্রাম, এটা সেরিবেলাম, পন্স আর মেডুলা অবলঙ্গটা। ক্লিয়ার? তো আমরা প্রথমে কোন পার্টটা পড়বো? স্যার আমরা প্রথমে অগ্র মস্তিষ্ক পড়বো, কারণ অগ্র মস্তিষ্ক সব থেকে বড়, খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সব থেকে বড় পার্ট। আর অগ্র মস্তিষ্কের মধ্যে 3টে পার্টের মধ্যে কোন পার্টটা পড়বো প্রথমে? প্রথমে আমরা সেরিব্রাম পড়বো। কি পড়বো? সেরিব্রাম। তো নেক্সট হেডিংটা হলো সেরিব্রাম। আর একটা জিনিস আমি তোমাদের বারবার বলছি, বারবার রিপিট করছি, যে তোমরা না নোট বানানোর চেষ্টা করো। যারা পেড ক্লাসে আছো, তোমরা জানো যারা পেড ক্লাসে যুক্ত আছো 2026-এর ব্যাচে সায়েন্সের, তোমরা সমস্ত রকম পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, প্রোভাইড করে দেওয়া হয়, নো ইস্যু। আমাদের যে গ্রুপ ডি যে 101টা শিফটে সলিউশন করানো হচ্ছে তার পিডিএফ দিয়ে দেওয়া হয়, থিওরি ক্লাস পড়ানো হচ্ছে তার পিডিএফ দিয়ে দেওয়া হয়, তোমাদের বাকি যা কিছু পিডিএফ আছে, তোমাদের যা কিছু হয় সব পুরোটাই দিয়ে দেওয়া হয়। কিন্তু আমি তারপরেও বলবো, এটা তোমরা প্রিন্টও করতে পারো, সবই পারো, কিন্তু খাতার মধ্যে না শর্ট নোট যদি বানাতে পারো না, এর আলাদা একটা ব্যাপার থাকবে, ঠিক আছে। কারণ তোমরা যখন এক্সাম দিতে যাবে বা কোনো কিছু রিভিশন করবে, জাস্ট খাতাটা খুলে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে, সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমরা রিভিশন দিতে না তোমাদের অনেক ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। অনেকে পিডিএফ 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 করতে, পিডিএফ ভাই, পিডিএফ পিডিএফ আসল জিনিস নয়, আসল জিনিস হচ্ছে নোট। অনেক স্টুডেন্ট মানে এত সুন্দর নোট বানিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় না, আমি দেখি শুধু, মানে অসাধারণভাবে নোট বানায়, দারুণ। এবার তারা এখানে পড়ছে, এর সাথে সাথে পড়ছে, তার সঙ্গে সঙ্গে নোট বানাচ্ছে, মানে ওই জিনিসটা মোটামুটি 95% মাথায় ঢুকে গেছে। পরে যখন একবার নোটটা দেখে নেবে না, বাকি 5% ঢুকে যাবে, 100% কমপ্লিট হয়ে যাবে। এক্সামের আগে শুধু রিভিশন দিয়ে নেবে, ব্যাস এনাফ। তো নোট বানাতে আমি বারবার বলি একটাই কারণ, ঠিক আছে, সেটা ইউটিউবে যারা দেখছো তাদের কথা বলো, বা যারা পেডে আছো তাদের কথা বলছি, সবার জন্য বলছি। চলো নেক্সট আমরা যে পার্টটা পড়বো সেটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে কি সেরিব্রাম। সেরিব্রাম সম্পর্কে 3টে মেন জিনিস মনে রাখো। স্যার কী জিনিস, কী জিনিস? দেখো, আমরা যা কিছু চিন্তাভাবনা করি না, আমরা যা কিছু চিন্তাভাবনা করি, যা কিছু ভাবনা চিন্তা করি, এই সব কিছু কার ওপর ডিপেন্ডেন্ট করছে না? সব কিছু ডিপেন্ড করছে সেরিব্রামের ওপরে। কার পার্ট? না অগ্র মস্তিষ্ক বা ফোরব্রেনের পার্ট। আমরা যে রিজনিং করি না, লজিক্যাল ইললজিক্যাল অনেক কিছু কথাবার্তা বলি, কারো কারো ব্রেন বলে যে এ ভাই এ তো বেশি ইন্টেলিজেন্ট, মানে দেখবে কাউকে কাউকে না, মানে একবার একটা জিনিস বুঝিয়ে দেবে না, পুরো বুঝে যাবে। আর এক একজন আছে না 10বার বোঝানোর পরও বোঝে না, তাদের প্রবলেম কিছু নেই, কোনো প্রবলেম। ধরো একটা টপিককে সাপোজ বলছি আমি সেল চ্যাপ্টারটা পড়িয়েছি, সেল চ্যাপ্টারটা কেউ আমার ভিডিওটা একবার দেখলো, তার মাথায় ঢুকে গেল। কারো মাথায় ঢুকছে না, তাকে 10বার দেখতে হবে, 10 টাইমস দেখো, তো নো ইস্যু। কিন্তু এর যে একবারে বুঝতে পারছে তাকে বলতে হবে ইন্টেলিজেন্ট। কেন ইন্টেলিজেন্ট? কারণ তার সেরিব্রাম পার্টটা খুব খতরনাক লেভেলের অ্যাক্টিভ আছে, খতরনাক লেভেলের অ্যাক্টিভ আছে। এবার সেরিব্রাম মানে এটা নয় যে বেশি ইন্টেলিজেন্ট হলে তার বেশি মানে এও হয়, অনেক অনেক সমস্যাও তার আসে, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের যত ইন্টেলিজেন্টের কথা বলবে, আমাদের ব্রেন ইন্টেলিজেন্ট, সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের সেরিব্রাম কিন্তু বেশি অ্যাক্টিভ। বলো, বোঝা গেল? আমাদের আর কি করে না, আমাদের যে বুদ্ধি, আমাদের যে বিচার বুদ্ধি, সব কিছু ডিপেন্ড করে এটার উপরে। আমাদের যে মেমোরি, আমাদের যে মনে রাখার যে, আমার ধরো একটা সাপোজ আজকে একটা ম্যাথ করলে, সেই ম্যাথটা ধরো কালকে মনে রেখেছো, বা কোনো কথা হলো সেই কথাটা ধরো 10 দিন পরেও মনে রেখেছো। এই যে মনে রাখার ব্যাপার, এই যে মেমোরির ব্যাপার, এই মেমোরির ব্যাপার কার উপর ডিপেন্ড করে না? সেরিব্রামের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। কেউ ধরো একটু বেশি আর্টিস্ট হয়, দেখবে যেটা
আমার মধ্যে একদমই নেই জিনিসটা, কেউ দেখবে খুব ভালো ড্রয়িং করতে পারে, খুব ভালো মানে আর্টিস্টিক ব্যাপার, সৃজনশীলতার ব্যাপার থাকে, সেই জিনিসটা কার উপর ডিপেন্ড করে? সেরিব্রামের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী কী জিনিস মনে রাখতে হবে? 1 নাম্বার পার্ট মনে রাখতে হবে যে আমাদের ইন্টেলিজেন্টের কথা যদি বলে, বুদ্ধিমত্তার যদি কথা বলে, যদি বলে বুদ্ধিমত্তার কথা, তাহলে আমাদের সেরিব্রামের কথা মাথায় আসে যেন। 2 নাম্বার হচ্ছে যদি আমাদের মেমোরির কথা বলে, যদি মনে রাখার কথা বলে, তাহলে যেন এর কথা মাথায় আসে, আমাদের সেরিব্রামের কথা মাথায় আসে। ঠিক আছে, তারপরে 3 নাম্বার হচ্ছে যদি কোনো সৃজনশীলতার কথা বলে, বুদ্ধিভিত্তিক কথা বলে, তাহলে যেন আমাদের সেরিব্রামের কথা মাথায় আসে। আর 4 নাম্বার অতি গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে সবথেকে বড় লোব। এটা আমাদের যে 3টে ভাগ বললাম না, আমাদের কি কি বলো, আমাদের কি কি ভাগ বললাম? আমাদের সেরিব্রাম বললাম, অগ্রমস্তিষ্কের 3টে ভাগ, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এই 3টে পার্টের মধ্যে সবথেকে বড় হচ্ছে সেরিব্রাম। সেই জন্য সেরিব্রামকে না মেনলি 4টে ভাগে ভাগ করা হয়, 4টে ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, 1 নম্বর ভাগ হচ্ছে ফ্রন্টাল লোব। 4টে লোব আছে, 4টে আলাদা আলাদা লোব আছে, 4টে আলাদা আলাদা লোব আছে। একটাকে বলা হয় ফ্রন্টাল লোব, একটাকে বলা হয় প্যারাইটাল লোব, একটাকে বলা হয় অসিপিটাল লোব, একটাকে বলা হয় টেম্পোরাল লোব। 4টে লোব আছে, তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ নয়, শুধু এইটুকু মনে রাখবে সেরিব্রাম আমাদের সবথেকে বড় একটা পার্ট। আমাদের অগ্রমস্তিষ্কে যদি বলে সবথেকে বড় পার্ট কোনটা, না সেরিব্রাম। ক্লিয়ার? 4টে লোব মনে না রাখলেও চলবে, পরীক্ষায় আসে না। ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অসিপিটাল লোব, টেম্পোরাল লোব। তো যেগুলো বললাম সেগুলো তোমাদের ছক আকার, একটাই ছক দেখাবো, ছকের ছকটা শুধু মনে রাখবে, এনাফ। জাস্ট এই ছকটা মনে রাখবে, এই ছকটা মনে রাখবে। সেরিব্রাম হলো মস্তিষ্কের সবথেকে বড় অংশ, যাকে বলা হয় কি ইন্টেলিজেন্ট ব্রেন। আমাদের চিন্তা, থিঙ্কিং, মেমোরি, ইন্টেলিজেন্সি, এই সব কিছু ডিপেন্ড করে সেরিব্রামের ওপরে। আর এই লোব সবথেকে 4টে লোব আছে, কারণ সবথেকে বড় মস্তিষ্ক পার্ট সবথেকে ফ্রন্টাল, প্যারাইটাল, অসিপিটাল, টেম্পোরাল। ঠিক আছে, এটা একটা ছবির মাধ্যমে দেখে নাও 4টে ভাগ কী আছে, আমি একটা ছবিও রেখেছি তোমাদের জন্য। নেক্সট দেখো, দেখো এই ছবিটা, ফ্রন্টাল লোব, টেম্পোরাল লোব, প্যারাইটাল লোব, অসিপিটাল লোব, এই পুরোটাই হচ্ছে সেরিব্রামের পার্ট। ক্লিয়ার? এরপর আমরা কি পড়বো? আমরা অগ্রমস্তিষ্কের 3টে ভাগ আছে, বারবার মনে করে দিচ্ছি, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরিব্রাম হয়ে গেল, তাহলে নেক্সট আমরা কি পড়বো? থ্যালামাস। নেক্সট আমরা পড়বো কি? থ্যালামাস। থ্যালামাস সম্পর্কে যে 3টে পয়েন্ট বলবো, 3টে পয়েন্ট মনে রাখবে, এর বাইরে কোশ্চেন আসে না। মনে রাখবে আমাদের 5টা ইন্দ্রিয় আছে। আরে আর লেখা কি হলো? কটা আছে? 5টা। কি কি আছে? কি কি আছে বলো? কি কি আছে বলো? আমাদের নাক আছে, নোজ। আমাদের কি আছে? স্কিন আছে। আমাদের টাং আছে, মানে জিভ। আর কি আছে? আই আছে, চোখ। আর কি আছে বলো? কান আছে, ইয়ার, পঞ্চেন্দ্রিয়। এর মধ্যে এই যে 3টে পার্ট আছে না, নোজ, স্কিন আর টাং, এই 3টেকে কে কন্ট্রোল করে? মনে রাখবে থ্যালামাস। আরে কে কন্ট্রোল করে? থ্যালামাস কন্ট্রোল করে। আমরা যে গন্ধ নিচ্ছি, আমরা যদি কোনো আমাদের বডিতে কেউ টাচ করছে, আমাদের জিভে কোনো টেস্ট নিচ্ছি, কার উপর ডিপেন্ড করছে? থ্যালামাসের উপরে ডিপেন্ড করে। আরে বোঝা গেল? আর এই যে দুটো ভাগ আছে, এই দুটো ভাগ এখানে দেখে রাখো। এই দুটো ভাগ আমি পরে যখন পড়াবো তখন কিন্তু যেন কানেক্ট করতে পারো, আমি সেই জন্য লিখলাম আই আর এ আর কোথায় কানেক্ট করবে আমি নেক্সট দেখাবো তোমাদের। জাস্ট এই 3টে পার্টের জন্য থ্যালামাস মনে রাখবে। চলো তাহলে এটাও একটা ছকের মাধ্যমে আমরা দেখে নিই। দেখো, ছবি 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 ছবি, আরে यार ছবিটা আসেনি। সুন্দর একটা ছবি রেখেছিলাম, ছবিটা আসেনি। যাই হোক, ওকে, এখানে পিকচারটা ছিল, তা এখানে ছিল পিকচারটা। ঠিক আছে, দেখো যেগুলো বললাম, সংবেদনশীল তথ্য গ্রহণ এবং প্রেরণের কেন্দ্র হিসেবে কাজ করে। একটা হচ্ছে নাক, একটা হচ্ছে ত্বক, একটা হচ্ছে জিহ্বা। ঘ্রাণ বা গন্ধ অনুভব করে। ত্বক কী করে? টাচ বা গরম ঠান্ডা অনুভূতি করে। আর জিহ্বা হচ্ছে খাবারের স্বাদ গ্রহণ করে। ঠিক আছে, তাহলে আমাদের কী কী হয়ে গেল বলো? সেরিব্রাম হয়ে গেল, থ্যালামাস হয়ে গেল। নেক্সট আমরা পড়বো হাইপোথ্যালামাস। আরে নেক্সট আমরা কি পড়বো বলো? হাইপোথ্যালামাস পড়বো। দেখো, এক মিনিট, দেখো হাইপোথ্যালামাস সম্পর্কে জাস্ট দুটো একটা পয়েন্ট মনে রাখতে হবে। প্রথম পয়েন্ট যেটা মনে রাখতে হবে, হাইপোথ্যালামাসকে কি বলা হয় না আমাদের শরীরে থার্মোমিটার বলা হয়। স্যার কেন থার্মোমিটার বলা হয়? আমাদের শরীরের টেম্পারেচার কত না 37 ডিগ্রি সেলসিয়াস, বা বলতে পারো 98.6 ডিগ্রি ফারেনহাইট। তো আমাদের শরীরের যে টেম্পারেচারটা আছে 37 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। স্যার আমাদের ব্রেনের পার্ট
বডি টেম্পারেচার ইয়ে করছে, মেনটেন করছে, একদমই তাই। এই হাইপোথ্যালামাসকে থার্মোমিটার এই জন্যই বলা হয় যে আমাদের বডি টেম্পারেচারটাকে মেনটেন করে রেখেছে 37°C। আর কি স্যার, আর কি? দেখো, ধরো তোমাদের যখন খিদে পায় তোমরা কি বলো, খাবার খাবার খোঁজো, এদিক ওদিক খাবার খোঁজো, বাড়িতে বলো খাবার দেওয়ার জন্য। তো তোমাদের যে ক্ষুধা, ঠিক আছে, তোমাদের ধরো তেষ্টা পায় যখন, তৃষ্ণা, তোমাদের রাগ, তোমাদের ভয়, তোমাদের প্রেম, তোমাদের ঘৃণা, তারপরে কি বলবো, কোনো কিছু দেখলে আনন্দ পেলে, হাসলে হাসছো, কোনো কিছু ব্যথা অনুভব করছো, এই সব কিছু সব কিছু সব কিছু সব কিছু ডিপেন্ড করছে কার উপরে? হাইপোথ্যালামাস। তো যখন মনে হবে না যে হ্যাঁ প্রেম, কারোর সাথে প্রেম করছো বা কিছু করছো বা একে দেখে ফিলিংস আসে, মনে রাখবে এটা তোমার ফিলিংস না, এটা কার ফিলিংস? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস তোমাকে দিয়ে কাজটা করাচ্ছে। কে করাচ্ছে? হাইপোথ্যালামাস। ঠিক আছে, তো তোমাদের খিদে, তৃষ্ণা, রাগ, ভয়, প্রেম, ঘৃণা, হাসি, ব্যথা, শখ, আগ্রহ, যা কিছু আছে সব কিছু হাইপোথ্যালামাসের ওপর ডিপেন্ড করে। বলো, বোঝা গেল? তো যদি তোমাদের কোশ্চেন আসে পরীক্ষাতে যে আমাদের খিদে লেগেছে, এটা আমরা ব্রেনের কোন পার্টের মাধ্যমে বুঝতে পারি? কারো যদি হাইপোথ্যালামাসের প্রবলেম হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? তার খিদেও পাবে না, তার জল তৃষ্ণাও পাবে না, তার কোন রাগও আসবে না, সে মানে একটা মুর্দা ইনসান হয়ে যাবে পুরো। ঠিক আছে, তো এটা সব কিছুর উপর ডিপেন্ড করে হাইপোথ্যালামাস। তো চলো দেখে নেওয়া যাক। এই যে বলছে হাইপোথ্যালামাস শরীরের অভ্যন্তরে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, একে শরীরের থার্মোমিটার বলা হয়। আভ্যন্তরীণ ভারসাম্য, আভ্যন্তরীণ টেম্পারেচার, এটা আভ্যন্তরীণ ভারসাম্য ঠিকই আছে, টেম্পারেচার অ্যাকচুয়ালি, হ্যাঁ, তাপমাত্রার ভারসাম্য। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। জৈবিক চাহিদা, ক্ষুধা, তৃষ্ণা নিয়ন্ত্রণ করে। আবেগ অনুভূতি, রাগ, ভয়, প্রেম, ঘৃণা, হাসি সব নিয়ন্ত্রণ করে। ব্যথা ও শখ, পেন ও হবি, ব্যথার অনুভূতি গ্রহণ, ব্যক্তিগত শখ, আগ্রহ এক্ষেত্রে ভূমিকা রাখে। সবই হচ্ছে হাইপোথ্যালামাস। চলো নেক্সট দেখো। দেখো আমাদের তিনটে পার্ট কমপ্লিট হয়ে গেল, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, মানে আমাদের অগ্রমস্তিষ্ক টোটাল কমপ্লিট। কোন জায়গাটা কমপ্লিট হয়ে গেল? আমাদের অগ্রমস্তিষ্ক, ফোর ব্রেন। এবার আমরা পড়বো মিড ব্রেন। মিড ব্রেন মানে হচ্ছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের কোন পার্টটা তোমরা দেখতে পাচ্ছ? এই যে কালারিং পার্টটা রয়েছে, এই যে কালারিং পার্টটা রয়েছে, এটা হচ্ছে তোমাদের মধ্য মস্তিষ্ক, সব থেকে ছোটো পার্ট এটা। দেখো এর সম্বন্ধে, দেখো নেক্সট স্লাইডে আমি যাচ্ছি, নেক্সট স্লাইডে বলছি। দেখো মধ্য মস্তিষ্ক, অ্যাকচুয়ালি এখানে দুটো জিনিস মনে রাখবে তাহলে কাজ হয়ে যাবে। কি দুটো জিনিস? আমি তোমাদের ওখানে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কার কার কথা বলেছিলাম? সব কিছুর কথা বলেছিলাম। স্কিনের কথা বলে দিয়েছিলাম, জিভের কথা বলে দিয়েছিলাম, ঘ্রাণ নেওয়ার জন্য নাকের কথা বলে দিয়েছিলাম। ওখানে দুটো জিনিস বাদ ছিল। কী কী দুটো জিনিস বাদ ছিল? একটা বলেছিলাম চোখ, আর একটা কী বলেছিলাম? কান। তো মনে রাখবে এইখানে এই দুটো জিনিস কাজ আছে, চোখ আর কান। এই দুটো জিনিসকে নিয়ন্ত্রণ করে কে? মধ্য মস্তিষ্ক। ঠিক আছে, চোখ আর কান নিয়ন্ত্রণ করে কে? মধ্য মস্তিষ্ক। এক নম্বর পয়েন্ট এটা মনে রাখবে। দু নম্বর পয়েন্ট এটা মনে রাখবে যে এটা সব থেকে মস্তিষ্কের সব থেকে ছোটো ভাগ। ঠিক আছে, আচ্ছা যদি তোমাদের মানে এই দুটো জিনিস দিয়ে দেয় না, যদি দেয় কোনো কারণে, কি সুপিরিয়র ককলি আর ইনফিরিয়র ককলি, মনে রাখবে সুপিরিয়র ককলি যেটা, সেটা ভিশনের ক্ষেত্রে ইউজ হয়, দর্শনের ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে সুপিরিয়র। যদি বলে সুপিরিয়র ককলির কথা বলে, এটা মনে রাখবে দর্শনের ক্ষেত্রে, এটা চোখ, আয়ের সাথে রিলেটেড। হ্যাঁ, দেবে না তাও বলছি যদি দিয়ে দেয় কোনো কারণে। আর যদি ইনফেরিয়ারের কথা বলে, ইনফেরিয়ার ককলির কথা বলে, তাহলে জানবে যে ইয়ারের সাথে সম্পর্ক, কানে শোনার জন্য। ঠিক আছে, দেখো মনে রাখার আমি ট্রিক্স বলে দিচ্ছি। সুপিরিয়র মানে কি? মানে প্রধান, সে মেল লোক, সুপিরিয়র বলে না, সুপিরিয়র আদমি, একদম মানে বিশাল ওপরের লেভেলে বসে আছে। তো আমাদের সব গুরুত্বপূর্ণ সব দিকে কে? চোখ কানের মধ্যে সব দিকে গুরুত্বপূর্ণ কে? না চোখ। চোখ না থাকলে তো ভাই ডেঞ্জারাস ব্যাপার হয়ে যাবে, সব অন্ধ হয়ে গেলে খুব মুশকিল। আর ইনফেরিয়ার তো আরেকটা যেটা পড়েছে সেটা কান। তো সুপিরিয়র ইনফেরিয়ার দুটো ইউজ হয় মধ্য মস্তিষ্কের ক্ষেত্রে, সুপিরিয়র আয়ের ক্ষেত্রে ইউজ হয় আর ইনফেরিয়র ইয়ার ক্ষেত্রে ইউজ হয়। চোখ আর কানকে নিয়ন্ত্রণ করে কে? মধ্য মস্তিষ্ক। আর মধ্য মস্তিষ্ক আমাদের ব্রেনের সব থেকে ছোটো পার্ট। বাস এইটুকু মনে রাখলেই তোমাদের এর বাইরে যাবে না কোশ্চেন। দেখো এখানে লেখা আছে, তোমরা পড়ে নেবে এখান থেকে, চোখ আর কান সব থেকে ছোটো ভাগ, এইসব লেখা আছে, দেখে নেবে। ঠিক আছে, আর নেক্সট আরেকটা যেটা বললাম সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে মধ্য মস্তিষ্কের মধ্যে এই দুটো মনে রাখবে, সুপিরিয়র আর ইনফেরিয়ার। সুপিরিয়র হচ্ছে ভিজুয়াল রিফ্লেক্স, দর্শনের সাথে রিলেটেড, আর ইনফেরিয়ার হচ্ছে অডিটরি রিফ্লেক্স, শ্রবণের সাথে রিলেট আছে। ঠিক আছে, নেক্সট আমরা কি পড়বো বলো? আমাদের এই ফোর ব্রেনটা পড়া হয়ে গেল, আমাদের মিড ব্রেনটা পড়া হয়ে গেল। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, কি? হিন্ড ব্রেন। এটা এই যে ব্লু কালারের অংশটা দেখছো, এবার আমরা পড়বো হিন্ড ব্রেন। দেখো পশ্চাৎ মস্তিষ্কের মেনলি তিনটে পার্ট হয়। কি কি তিনটে পার্ট হয়?
দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে প্রসেস মস্তিষ্কের ছবি, আর এই হচ্ছে তিনটে পার্ট। তিনটে পার্ট কী কী আছে? একটা হচ্ছে সেরিবেলাম, ঠিক আছে, ওটা কী ছিল? সেরিব্রাম। কী কী পার্ট ছিল আমি ওখানেও আগেও পার্ট দেখিয়েছি। প্রসেস মস্তিষ্কের তিনটে পার্ট, সেরিবেলাম, একটা মেডুলা, একটা পন্স। এখানে ইংরাজি নাম লেখা আছে, এদিকে বাংলা নাম লেখা আছে। সেরিবেলাম, মেডুলা আর পন্স। এই ছবিতে দেখে নাও, এই পার্টটা হচ্ছে সেরিবেলাম পার্ট, এই পার্টটা হচ্ছে পন্স, আর এই পার্টটা হচ্ছে মেডুলা। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট আমরা দেখো, আমি এই একটা স্লাইডের মধ্যে আমি তোমাদের তিনটে ব্যাপারে ডিটেলসে বলে দিচ্ছি, এরপর তোমাদের পুরো জিনিসটা এই একটা স্লাইডে আমি কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে, ভালো করে শুনবে। সেরিবেলাম সম্বন্ধে বলে দেবো, মেডুলা সম্বন্ধে বলে দেবো, পন্স সম্বন্ধে বলে দেবো। খুবই গুরুত্বপূর্ণ এই স্লাইডটা কিন্তু হতে চলেছে। ঠিক আছে, দেখো সেরিবেলামকে অনেক সময় বলা হয় অনুমস্তিষ্ক। ঠিক আছে, বাংলাটা বেশি দেয় না, ইংরেজিটাই দেয়। অনুমস্তিষ্ক মাথায় রাখবে, ঠিক আছে, বাংলা যদি দেয় তো। এর কাজ হচ্ছে, এর কাজ দেখো, আমাদের শরীরে না মেনলি দুটো জিনিস হয়। একটা হয়, আমি তোমাদের যখন নার্ভাস সিস্টেম স্টার্ট করলাম তখন বললাম না যে শুধুমাত্র ঐচ্ছিকভাবে সব কিছু হয় না, আমাদের অনৈচ্ছিকভাবেও সব কিছু হয়, অনেক কিছু হয়। যেমন আমাদের হার্টবিট চলছে, আমাদের অনৈচ্ছিকভাবে চলছে। যেমন আমাদের লালারস উৎপন্ন হচ্ছে স্যালাইভা থেকে, আমাদের অনৈচ্ছিকভাবে হচ্ছে। আমি যদি বলি ভাই এখন লালারস বেরোস না, কিছুক্ষণ পর বেরোবে, শুনবে? বা আমাদের হাঁচি হলো, হাঁচলাম, তো হাঁচিটা কি আমাদের ইচ্ছে অনুযায়ী হবে? তো কিছু জিনিস আছে অনৈচ্ছিক, কিছু জিনিস আছে ঐচ্ছিক। ঐচ্ছিক জিনিস বলতে ধরো আমাদের যে হাত পা নাড়াচ্ছি, ধরো সাপোজ বলছি পায়ে মশা বসেছে, আমি মারলাম, এটা তো আমাদের ঐচ্ছিক। আমি হাঁটছি, আমি চলছি, আমি এক স্থান থেকে অপর স্থানে যাচ্ছি, আমি 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 রাইট হ্যান্ড ওঠাচ্ছি, আমি লেফট হ্যান্ড ওঠাচ্ছি, আমি ডান পা ওঠাচ্ছি, আমি নাড়াচ্ছি, এগুলো কী অনুযায়ী হচ্ছে? আমাদের ঐচ্ছিকভাবে হচ্ছে, আমাদের ইচ্ছা অনুযায়ী হচ্ছে। তাই আমি বলতে পারি যে আমাদের পেশির যে চলন হয়, পেশির সংকোচন হোক প্রসারণ হোক, আরে তুমি তোমার হাতটা ভাঁজ করতে পারছো না? পারছো তো। কী জন্য পারছো? পেশির জন্য পারছো। পেশি না থাকলে তো পারতে না। সংকোচন হোক প্রসারণ হোক কিছু হোক, পেশির চলনের ফলেই পসিবল। ঠিক। আর একটা জিনিস 2 নম্বর হচ্ছে, আমাদের যখন চলাফেরা করছি, এক স্থান থেকে অপর স্থানে যাচ্ছি, আমরা কোনো কিছু ব্যালেন্স করছি, সেই ব্যালেন্সিং মানে দেহের ভারসাম্য রক্ষা করছি, সেটাও কার জন্য পসিবল? সেরিবেলাম বা অনুমস্তিষ্ক। বলো, বোঝা গেল? একবার একটা কোশ্চেন এসেছিল, ধরো একটা পেন পড়ে গেছে, ধরো টেবিলের নিচে একটা পেন পড়ে গেছে, ঠিক আছে, এই পেনটা তুমি টেবিলের নিচে থেকে তুলছো, তো বলো এটা কিসের উদাহরণ? মানে এটা কার জন্য ঘটছে? সেরিবেলামের জন্য, না মেডুলার জন্য, না পন্সের জন্য, বা মস্তিষ্কের কোন ভাগের জন্য? মনে রাখবে মস্তিষ্কের হিনব্রেনের জন্য, পশ্চাৎ মস্তিষ্কের জন্য। এবং পশ্চাৎ মস্তিষ্কের কোন ভাগের জন্য? সেরিবেলাম। কারণ আমাদের যদি পেশির সংকোচন প্রসারণ না ঘটাতে পারি, তাহলে আমরা নিচের দিকে ঝুঁকতে পারবো না। আর নিচের দিকে যদি ঝুঁকতে না পারি, তাহলে আমরা পেনটা তুলতে পারবো না। তো আমাদের পেশির চলন ঘটছে কি ঘটছে না? পেশির চলন ঘটছে। আর পেশির চলন আমাদের কি অনুযায়ী ঘটছে? এটা ঐচ্ছিক অনুযায়ী। এখানে মনে রাখবে ভলেন্টিয়ার হবে, ঐচ্ছিকভাবে যেটা ঘটছে সেটাই আমরা সেরিবেলামের আওতায় ফেলবো। বলো, বোঝা গেল? একটা সিনেমা দেখেছিলে ক্রান্তিবীর বলে, ওখানে নানা পাটেকর বলেছিল যে পিছনে যখনই মারতো, মাথার পিছনে যখনই মারতো, তখনই কি বলা হতো না, ওহা পে ছোটা দিমাগ হ্যায়, মানে ছোট মস্তিষ্ক আছে। কারণ কি, ছোট মস্তিষ্কে আঘাত লাগলে মানুষ মারা যেতে পারে। এর কারণটা একটু পরেই জানতে পারবে, কারণ ওখান থেকে আমাদের কি সুষুম্না যে স্নায়ু আছে, স্পাইনাল কর্ড আছে, সেটা স্টার্ট হয়, সুষুম্না কাণ্ডটা স্টার্ট হয়। তো এই জন্য একে কি বলা হয়? 3 নম্বর পয়েন্ট মনে রাখবে, সেরিবেলামকে বলা হয় লিটল ব্রেন, ছোটা দিমাগ, লিটল ব্রেন বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? লিটল ব্রেন। 4 নম্বর মনে রাখবে, একে লিটল ব্রেন অনেক সময় বলে ট্রি অফ লাইফ। কি বলা হয়? ট্রি অফ লাইফ। একটা জিনিস লক্ষ্য করবে, যখন কেউ বেশি অ্যালকোহল খেয়ে ফেলে না, যদি কেউ বেশি মদ্যপান করে ফেলে, তার ফলে দেখবে সে না ব্যালেন্স পায় না। এবার এদিকে যাবে, ধরো একটা রোড রাস্তা, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, এদিকে 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 করতে থাকে। আর কি বলে? আজ গাড়ি তেরা ভাই চালায়গা। তো এই জিনিসটা কেন হয়? এই যে ব্যালেন্স পায় না, কেন ব্যালেন্স পায় না? কারণ তার সেরিবেলামে প্রবলেম হয়, তার সেরিবেলামে সেটার এফেক্ট পড়ে। আমাদের দেহের ভারসাম্যকে রক্ষা করে। দেখবে কোশ্চেন আসতে পারে, যদি কেউ অ্যালকোহল পান করে, অ্যালকোহল নেয়, তাহলে তার মধ্যে ব্যালেন্স থাকে না কেন? কিসের জন্য থাকে না? কারণ সেরিবেলামের পার্টে এফেক্ট পড়ে। ঠিক আছে, আর সেরিবেলাম কী করে? আমাদের দেহের ভারসাম্য বজায় রাখে, আমাদের দেহের যে পেশির সঞ্চালন হচ্ছে, সংকোচন প্রসারণ করছে, সেটা বজায় রাখে। দেখবে জিভে আড়ষ্টতা আসে, দেখবে যদি কেউ অ্যালকোহল নেয় না, সে সে কথা বলে একটু লেটি কথা বলে, মানে কথাগুলো পরিষ্কার শোনা যাবে না, একটু আটকে যায়, একটু হয়ে যায়। কারণ কি? আরে জিভটা কি? জিভটা তারা মাস্কুলার অর্গান, একটা পেশি। তো
তো সেটা কি হয়, যখনই সেরিবেলামে আঘাত পড়ে, সেরিবেলাম তো পেশিকে সংকোচন প্রসারণে সাহায্য করে, ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, পেশিকে নিয়ন্ত্রণে রাখে। তো সেই পেশিটা তখন সেরিবেলামে এফেক্ট হওয়া মানে কি, পেশি নিয়ন্ত্রণে থাকবে না, তখনই সে কথা বলতে গেলে আটকে যাবে। বোঝা গেল? তো তার সেরিবেলামে প্রবলেম হয়। তো মনে রাখবে এই যে পয়েন্টগুলো বললাম, জাস্ট এই পয়েন্টগুলো মনে রাখবে, তাহলেই হবে। ওকে, নেক্সট আসছি আমি মেডুলা অবলঙ্গটা। কিসে আসছি? মেডুলা। আমি যেমন বললাম সেরিবেলামের ক্ষেত্রে, কি বললাম, সেরিবেলামের ক্ষেত্রে ঐচ্ছিক কাজকর্ম হয়, পেশির সংকোচন প্রসারণ হয়, পেশিকে নিয়ন্ত্রণ রাখে, তারপরে দেহের ভারসাম্য বজায় রাখে, এই জিনিসগুলো করে। মেডুলা মনে রাখবে আমাদের যে অনৈচ্ছিক কাজকর্ম আছে না, সেই অনৈচ্ছিক জিনিসগুলোকে মেনটেন করে। যেমন 1 নম্বরে আমি যদি বলি রেসপিরেশন, শ্বসন, বাংলায় লিখছি, চলো শ্বসন। আমরা বলতে পারবো যে কোষের মধ্যে এতটা পরিমাণ অক্সিজেন নাও, কোষের মধ্যে এতটা পরিমাণ এনার্জি তৈরি হবে, আমাদের গ্লুকোজ যেভাবে ভাঙবে, আমাদের নিয়ন্ত্রণে আছে কি শ্বসন? নেই। আরে যত অনৈচ্ছিক কাজ তত সব এই মেডুলা দ্বারা হবে। 2 নম্বরে হচ্ছে আমাদের মুখে যে লালারস উৎপন্ন হয়, সেটা কি আমাদের কন্ট্রোলে? ভাই এত ml হয়, এত ml হোস না, করতে পারবো না কন্ট্রোল। 3 নম্বরে হচ্ছে বমিটিং, ঠিক আছে, মানে বমি করা, বা হ্যাঁ বমি করাই বলতে পারো, বমিটিং, ঠিক আছে। 4 নম্বরে হচ্ছে নাক ডাকা। কেউ যদি নাক ডাকে, সেটা কি নিজের ইচ্ছা অনুযায়ী ডাকে? শুধু ঘুমিয়ে গেলে অটোমেটিক হয় না। তারপরে হঠাৎ ধরো হাঁচি দেওয়া বা কাশি আসা। তারপরে ইম্পর্ট্যান্ট হার্ট ব্রিদিং, যেটা আমাদের যে হৃৎপিণ্ডের যে করছে না, ব্রিথ নিচ্ছে, হার্ট ব্রিদিং, ইংলিশে লিখছি, বাংলা বুঝতে পারছি না কি বলবো। তো এই সমস্ত জিনিসগুলো কিসের জন্য হয় না, আমাদের মেডুলা অবলঙ্গনে ডিপেন্ড করে। যত অনৈচ্ছিক কাজগুলো, যেগুলো আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা কন্ট্রোল করতে পারবো না, সেগুলো সমস্ত কিছু হয় মেডুলা অবলঙ্গটা দ্বারা। এটা মনে পড়ছে হৃদস্পন্দন, বাংলায় যেটাকে বলা হয় হৃদস্পন্দন। তারপর আরেকটা আছে রক্তচাপ। আমাদের যখন রক্তচাপ কমে বা বাড়ে, আমাদের উপর ডিপেন্ড করে যে ব্লাড প্রেশার এখন বাড়িয়ে দেবো বা এখন কমিয়ে দেবো। বা এটা বলো না যে আমি দৌড়ে গেলাম, আমাদের রক্তচাপ হাই হয়ে গেল, আমি বসে আছি, আরে অনেক সময় বসে থাকবে না, তখন দেখবে রক্তচাপ হাই, মানে মারাত্মক উপরে পৌঁছে গেছে বসে থাকা অবস্থাতেই। বা যখন দৌড়াচ্ছ তখন দেখবে 2 মিনিট পর নর্মাল হয়ে গেছে। তো রক্তচাপ আমাদের উপর ডিপেন্ড করে না, মেডুলা অবলঙ্গনের উপর ডিপেন্ড করে, অনৈচ্ছিক কাজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, বোঝা গেল? আর পন্সের কাজ কি? পন্সের কাজ হচ্ছে মস্তিষ্কের এই যে বাকি যে পার্টগুলো আছে না, মানে পাতি কথা বলতে গেলে সংকেত আদান প্রদান করে, সংকেত আদান প্রদান করে। সেই জন্য একে কি বলা হয় বলো তো? 1 নম্বর পয়েন্ট মনে রাখবে, একে ব্রিজ বলা হয়। ব্রিজের ক্ষেত্রে কি হয়, যেমন একটা ব্রিজ ধরো, এই ব্রিজের এই পারের সাথে এই পারে কানেক্ট করে না, ঠিক সেরকম কি করে না, বাকি অঙ্গগুলোর সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে কি করে, একটা কানেকশন রাখে, সংকেত আদান প্রদান করে, সংকেত যায় সংকেত আসে, আদান প্রদান করে। ঠিক আছে, আরেকটা জিনিস করে, যদি বলে স্লিপ সাইকেল কন্ট্রোল কে করে, আমরা যে ঘুমাই তার যে সাইকেলটা, স্লিপ সাইকেল, আমরা যে ঘুমানোর যে সাইকেলটা, সেটা কন্ট্রোল করে এই পন্স। ঠিক আছে, তারপর আমি এখানে বললাম রেসপিরেশন, কিন্তু হ্যাঁ মানে শ্বসনের ক্ষেত্রে, কিন্তু আমাদের যে রেসপিরেটরি যে রিদিমটা আছে, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তার যে ব্রিদিং রেটটা, আরে হার পড়েছিল না, শ্বাসের হার পড়েছিলাম না, যেটা বলেছিলাম রেসপিরেটরি রিদিম অফ ব্রেথ, মানে যে রেটটা থাকে, রিদিমটা থাকে রেসপিরেটরি, সেই রেসপিরেটরি রিদিমটা, রিদিম, এইটা কার উপর ডিপেন্ড করে না, পন্সের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, আর এইটা মনে রাখবে, সংকেত আদান প্রদানের কাজ বলতে ওই যে বললাম, মানে আমাদের বডি, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং আমাদের যে মাইন্ড, আমাদের যে ব্রেন, সেটার মধ্যে যে সংকেত আদান প্রদান করে, তার জন্য একে কী বলা হয়, ব্রিজ বলা হয়। কাকে না, পন্সকে। তাহলে এই যে স্লাইডটার মধ্যে সমস্ত কিছু বলে দিলাম, বাস এগুলোই লেখা আছে, আর কোনো কিছু নেই। ঠিক আছে, সেরিবেলাম, মেডুলা, পন্স এখানেই কমপ্লিট। দেখো যেটা লেখা আছে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে কিছু এক্সট্রা ইনফরমেশান আছে, সেটা বলে দিচ্ছি, আর ওখানে অতটা লেখা নেই, এখানে বোঝানোর জন্য তোমাদের ডিটেলসে বলে দিয়েছি। দেখো, এই পার্টগুলো সম্বন্ধে আলোচনা করলাম। সেরিবেলাম অনুমস্তিষ্ক, দেহের ভারসাম্য রক্ষা করা, পেশির চলন নিয়ন্ত্রণ করা, মেডুলা হৃদস্পন্দন, রক্তচাপ, শ্বাসস্পন্দন, অনৈচ্ছিক কাজগুলো নিয়ন্ত্রণ করা, আর পন্স হচ্ছে শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রণ, মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে সংকেত আদান প্রদান করা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমাদের
কি শেষ হয়ে গেল বলো, আমাদের কি শেষ হয়ে গেল? আমরা যে ব্রেন স্টার্ট করেছিলাম, ব্রেনের মধ্যে যে পার্টগুলো বলেছিলাম, ব্রেনের মধ্যে কী কী পার্ট বলেছিলাম? এক বলেছিলাম অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেন, 2 নম্বরে বলেছিলাম মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন, আর 3 নম্বরে বলেছিলাম পশ্চাৎ মস্তিষ্ক বা হিড ব্রেন। আমাদের ফোর ব্রেন সম্পর্কে ডিটেলসে পড়লাম, মিড ব্রেন সম্পর্কে ডিটেলসে পড়লাম, হিড ব্রেন সম্পর্কে ডিটেলসে বললাম। তার মানে আমাদের ব্রেনের পার্টটা কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আর আমি একদম শুরুতে কি বলেছিলাম বলো, মনে করো শুরুতে বলেছিলাম যে আমাদের মেনলি দুটো ভাগে বিভক্ত, আমাদের যে স্নায়ুতন্ত্র দুটো ভাগে বিভক্ত। একটা ভাগ বলেছিলাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যেটাকে সিএনএস বলা হয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা বলেছিলাম পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সিএনএস এর মধ্যে দুটো পার্ট পড়ছিল, একটা পড়ছিল ব্রেন, আর একটা কী পড়ছিল বলো, স্পাইনাল কর্ড। আর পিএনএস এর মধ্যে দুটো পার্ট পড়ছিল, একটা পড়ছিল ক্রেনিয়াল নার্ভ, একটা পড়ছিল স্পাইনাল নার্ভ। ঠিক আছে, তো আমাদের এখানে কোনটা কমপ্লিট হয়ে গেল? ব্রেনটা কমপ্লিট হয়ে গেল। এরপর দিন আমরা কোনটা পড়বো? এরপর আমরা কোনটা পড়বো? স্পাইনাল কর্ড, এটা পড়বো। আর তারপরে পিএনএস এর যে দুটো পার্ট থাকবে, এই দুটো পার্ট আমরা পড়বো। তো নেক্সট আমাদের কি আছে বলো? স্পাইনাল কর্ড। দেখো, আচ্ছা, স্পাইনাল কর্ডটা আমরা নেক্সট দিন পড়বো এবং নেক্সট দিন পুরো চ্যাপ্টারটা শেষ করে দেবো। ঠিক আছে, স্পাইনাল কর্ড সম্বন্ধে পড়বো, আর বাকি যেটুকু বললাম ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভ যেটুকু আছে, কারণ স্পাইনাল কর্ডের একটা জিনিস আছে রিফ্লেক্স বলে, তো রিফ্লেক্স জিনিসটা আজকে যদি আমি পড়ি তোমরা বুঝতে পারবে না যতক্ষণ না বাকি কিছু জিনিস তোমাদের পড়াতে হবে, নিউরনের জায়গাটা পড়াতে হবে। নিউরন জায়গাটা না বুঝলে জানলে রিফ্লেক্স বলে তোমরা বুঝতে পারবে না। তো নেক্সট দিন আমরা বাকি যেটুকু পার্ট আছে আমরা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তো চলো আজকের মতো থ্যাংক ইউ। আর তোমাদের জানিয়ে রাখি যে আমাদের সায়েন্সের পেড ব্যাচ 2026-এর কন্টিনিউ চলছে, যদি কেউ চাও অ্যাডমিশন নিতে পারো। এর মধ্যে তোমরা A to Z সমস্ত কিছু পেয়ে যাবে, কমপ্লিট থিওরি ক্লাস, তারপরে গ্রুপ ডি যে 101টা শিফটের সলিউশন, যে রিসেন্টলি পরীক্ষা হলো 2025-26-এ, তার ডিটেলস সলিউশন বাংলা ভাষায়, মক টেস্ট পাবে চ্যাপ্টার ওয়াইজ, ফুল অ্যানালাইসিস, প্রিন্টেবল পিডিএফ, এভরিথিং পেয়ে যাবে। আর এই সব কিছুর জন্য জাস্ট 399 টাকা পে করতে হবে, তাহলে তোমরা A to Z সমস্ত কিছু পেয়ে যাবে। আর এছাড়া যদি কেউ চাও কমপ্লিট ব্যাচ নেবো, আমাদের কমপ্লিট ব্যাচ অ্যাভেলেবেল আছে মাত্র 699-এ। ঠিক আছে, ওই বললাম তো, এই কোর্সের মধ্যে আমাদের ডিটেলসে সলিউশন ক্লাস চলছে। আচ্ছা, এটা ডেমো হিসাবেও তোমাদের ইউটিউবে ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, আগের দিনই দিয়েছি, তোমরা গিয়ে কিন্তু ক্লাস দেখতে পারো। একদম ডিটেলস করাচ্ছি, এক একটা কোশ্চেনের আমি মুখে বলছি বলে নয়, তোমরা ক্লাস দেখো বুঝতে পারবে। অপশন নিয়ে আলোচনা করছি, যতটা ডিটেলসে যাওয়ার প্রয়োজন আছে ততটাই আমি এখানে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, বা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ বাগেরা সব দেওয়া হচ্ছে। আর আমাদের এই সমস্ত কিছু বই অ্যাভেলেবেল আছে বা পিডিএফ অ্যাভেলেবেল আছে 2016 থেকে পুরো 2026 পর্যন্ত, বা আমাদের গ্রুপ ডির যে রিসেন্ট 101টা শিফট হয়েছে তার বই অ্যাভেলেবেল আছে। 472 টাকা আছে বইয়ের দাম, 199 টাকা আছে পিডিএফের দাম। এছাড়া 2026-এ সায়েন্সের বই, 2016-22 সায়েন্স বই সব কিছু অ্যাভেলেবেল আছে, বা আমাদের ম্যাথের বই সমস্ত অ্যাভেলেবেল আছে। যদি নেওয়ার জন্য সিম্পল কী করবে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে কিউআর কোড দেবো, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, ওখান থেকেও তোমরা অ্যাড হতে পারো কোনো কোর্সে বা কোনো বই নিতে পারো এখানে পেমেন্ট করে, বা কোনো প্রয়োজন থাকলে ফোনও করতে পারো। আদারওয়াইজ তোমরা ইনস্টল করতে পারো এক্সামগ্রাফিক অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা কী করবে না, ডাইরেক্ট পেড কোর্স থেকে কোর্স নিতে পারো, বা বুক সেকশন থেকে বই অর্ডার করতে পারো, বা তোমরা পিডিএফ স্টাডি মেটেরিয়াল থেকে পিডিএফ পারচেস করতে পারো। ঠিক আছে, আর ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আমি বারবার বলছি, আমার মোটিভেশন একটাই যে তোমরা কমেন্ট করবে, তোমাদের যদি ভালো লাগে, কোথাও কোনো প্রবলেম হলে সেটাও বলবে, সেটা আমি ঠিক রাখার চেষ্টা করবো। আর আজকে তোমাদের জন্য হোয়াইট ব্যাকগ্রাউন্ডও রেখেছি, কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না, আর লাইক করতে ভুলবে না। ঠিক আছে, কারণ একটা ক্লাস বানানোর জন্য অনেকটা পরিশ্রম করতে হয়, তোমরা ক্লাস দেখে বুঝতে পারছো। আর চেষ্টা করো ক্লাস অ্যাটেন্ড করার, যত তোমরা ক্লাস অ্যাটেন্ড করবে তত আমি ভালো লাগবে আমার, আমি আরও সুন্দর করে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো বারবার পড়তে থাকো, বারবার রিভিশন করতে থাকো। এই ক্লাসগুলো প্লেলিস্ট বানানো আছে, তোমরা ভালো করে দেখতে থাকো। পরে ক্লাসে আবার দেখা হবে, সবাই খুব ভালো থাকবে, বাই। আর হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে, এক্সাম গ্রাভিটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, যুক্ত থাকবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।